হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই মোটামুটি পড়াশোনা শুরু করে দিয়েছো। যারা পড়াশোনা এখনো শুরু করনি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, আর কিন্তু 70 থেকে 75 দিন বাকি আছে। ঠিক আছে, আর 70 থেকে 75 দিন বাকি আছে, মানে 2 মাস আর কিছুদিন বাকি আছে। মানে নোটিফিকেশন অনুযায়ী, নোটিফিকেশনে যেরকম বলেছিল যে তোমাদের এক্সামটা হবে ফার্স্ট উইক, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তো সেটা আমি যদি ধরে নিই তাহলে ধরে রাখবে 70 থেকে 75 দিন বাকি আছে। তো যারা 9-10-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কমপক্ষে মিনিমাম 35 চ্যাপ্টার আছে, মিনিমাম 35। ঠিক আছে, তো 35 চ্যাপ্টার যদি প্রতিদিন মানে দুদিনেও যদি একটা করে চ্যাপ্টার শেষ করো তাহলে হয়তো শেষ করতে পারবে। তো তোমরা পড়াশোনা খুব মানে স্পিড দিয়ে করো, তাড়াতাড়ি করো। আর যারা সময় পাচ্ছ না, হয়তো জবের সঙ্গে যুক্ত আছো বা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছো, তো তাদের বলছি একটু সময় বের করে পড়াশোনা করো যদি তোমরা ভালো করে এসএসসি টা দিতে চাও। কেউ রাত্রে জেগে চাইলে রাত্রে জেগে পড়ো, বা কেউ যদি ইচ্ছা হয় ভোরে উঠতে পারো তোমরা, তাহলে তারা ভোরে উঠেও কিন্তু পরীক্ষা পড়াশোনা করো। শুধু এই 2 মাস একটু কষ্ট করে পড়ে নাও, দেখতে হবে খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, 2 মাস একদম মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর যারা পড়াশোনা করছো, বই পড়ছো বা নোটস পড়ছো, ঠিক আছে, খুবই ভালো, কিন্তু তারা তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করো। যেখান থেকে যত এমসিকিউ পাবে প্র্যাকটিস করো। কারণ কি, প্র্যাকটিস করলে কি হবে, তুমি যে পড়েছো সেটা তুমি ভালো করে সেই কোশ্চেনটাকে বুঝতে পারবে। এক তো কোশ্চেনটাকে বুঝতে পারবে যে কোশ্চেনটা কি জিজ্ঞাসা করেছে। তারপর তুমি হচ্ছে একটা মানে তুমি যে পড়লে সেটা তুমি কোশ্চেনটা যখন করবে তোমার মনে রাখতে পারবে বেশি দিন। শুধু পড়ে গেলে কি হবে, শুধু পড়লে তুমি 100টা পড়লে না, জিনিসগুলো ভুলে যাবে। কিন্তু পড়ার সাথে সাথে যদি তুমি 100টা বা 150টা এমসিকিউ প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন মনে থাকবে। কারণ সময় খুব কম, যে রিভিশন করতে পারবে সেই জিনিসটা কিন্তু মানে চান্স খুব কম আছে। ঠিক আছে, যে একটা চ্যাপ্টার আমি এখন পড়লাম, পরে আবার রিভিশন করব, সেটা কিছু চ্যাপ্টার রিভিশন করতে পারবে, কিন্তু পুরো সিলেবাসটা আবার যে রিভিশন করতে পারবে সেই সময়টা কিন্তু পাবে না। তাই তোমরা এখনই পড়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো। যেখান থেকে এমসিকিউ পাচ্ছ, বই, নোটস বা এমসিকিউ যে বিভিন্ন রকম বই পাওয়া যাচ্ছে মার্কেটে, সেগুলো নিয়ে এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করো। তাতে কি হবে, তোমাদের যে মানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা বেড়ে যাবে অনেকটা। তো ওটা ভালো হবে। আর সব থেকে বড় জিনিস সময় মেনটেন করা। কারণ আমি আগের বারে দেখেছি 2016 অনেক আমার বন্ধুরা পেয়েছিল, তারা বলেছিল যে অনেক সহজ কোশ্চেন আসে, অনেক সহজ কোশ্চেন এসেছিল কিন্তু সময়ের অভাবে করতে পারেনি। ধরো 55টা কোশ্চেন তারা হয়তো যে সময় দিয়েছিল তার মধ্যে 40টা করেছে। ঠিক আছে, 40টা করতে পেরেছে, কিন্তু বাকি 15টার মধ্যে তারা আরো হয়তো 10টা থেকে 12টা করতে পারতো, কিন্তু সময়ের অভাবে করতে পারেনি। তো তোমরা যখন প্র্যাকটিস করবে তার সঙ্গে সঙ্গে একটু নিজেরাও চেষ্টা করবে একটু সময়টাকেও মানে তাড়াতাড়ি মানে কোনো কোশ্চেন গুলো না তাড়াতাড়ি তোমরা করার চেষ্টা করবে, যে হ্যাঁ আমি এক্সামটা যে 60 নম্বরের যে এক্সামটা হবে সেটা সময়ের মধ্যে যেন কমপ্লিট করতে পারি। ঠিক আছে, সময়টাও কিন্তু খুব বড় ব্যাপার। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো। আর হচ্ছে কি, আমি হচ্ছে আজ থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা কমপ্লিট করার চেষ্টা করবো ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে আমি ভিডিও দেবো, তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা করার চেষ্টা করব। যেমন একদম প্রথমে আমি ডিসকাস করবো কেমিস্ট্রি পার্টটা। কেমিস্ট্রিতে যতগুলো তোমার হচ্ছে 10টার মতো ইউনিট আছে, 9-10টা ইউনিট। তো সবগুলোই আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব ক্লাস। তারপরে হয়ে গেলে হচ্ছে ফিজিক্স পার্টটা দেবো। ঠিক আছে, ফিজিক্স পার্টটা দেবো। আর তারপরে যদি সময় বেঁচে দেয়, হয়তো আগস্টের দিকে সময় বেঁচে যায়, তখন কিন্তু আমি 11-12-এর যে এক্সট্রা চ্যাপ্টারগুলো আছে, যেমন যেগুলো 9-10-এ নেই, যেমন বায়োঅর্গানিক, অর্গানোমেটালিক, স্টেরিওকেমিস্ট্রি, রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যাডজর্পশন, এগুলো হচ্ছে এক্সট্রা চ্যাপ্টার যেগুলো 11-12-এর ক্ষেত্রে আছে কিন্তু 9-10-এর ক্ষেত্রে নেই সেগুলো। তো সেগুলো আমি আগস্টে হয়তো ক্লাস নিয়ে আলোচনা করব। কিন্তু আমি এখন পুরো ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসে যে আমাদের যে জিনিসগুলো আছে, যে টপিকগুলো আছে, ধরো কেমিস্ট্রির মধ্যে যে টপিকগুলো আছে, ফিজিক্সের মধ্যে যে টপিকগুলো আছে, সেগুলো আমি ভিডিও দেবো। ঠিক আছে, আমি ভিডিও দেবো, যেরকম আমি আগেও ভিডিও দিয়েছি, যে থিওরি একটু আলোচনা করবো, আর তারপরে হচ্ছে কিছু এমসিকিউ আমরা ডিসকাস করবো। এইভাবে আমরা সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব। আমি চেষ্টা করব মানে প্রতিদিন ভিডিও দেওয়ার। যদিও না দেই, আমি খুব মানে একদিন বাদে হলেও আমি দেবো, কিন্তু আমি চেষ্টা করব যে জুলাইয়ের মধ্যে, মানে এখন জুনের যেই কদিন বাকি আছে, জুলাইয়ের মধ্যে এই দুদিনের মধ্যে আমি মিনিমাম কেমিস্ট্রি পার্টটা ফিজিক্যাল সায়েন্সের সেটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, যে তোমরা এটা যেমন আজকের ভিডিওতে দেখো, আজকের ভিডিওতে আমি একদম তোমাদের হচ্ছে কেমিস্ট্রি পার্টের যে ইউনিট 1 আছে সেটা থেকে শুরু করেছি। ঠিক আছে, অনেকে অনেকে আমাকে বলছে স্যার অর্গানিক পার্টটা করান, অনেকে বলছে ইনঅর্গানিক পার্টটা করান, অনেকে ফিজিক্যাল পার্টটা করান। কিন্তু আমার মনে হলো যে আমি যদি ইউনিট 1 এর এরকম করে শুরু করি, তাহলে হয়তো সিলেবাসটা এক মানে থরলি মেনটেন হবে। যে ইউনিট 1 করলাম, তারপরে ইউনিট 2, তারপরে ইউনিট 3, তারপর এরকম করে চলতে পারে। বা হয়তো এরকমই দিতে পারি আমি, যে একটা ফিজিক্যালের ইউনিট করিয়ে দিলাম,
তারপরে একটা ইনঅর্গানিকের ইউনিট করলাম, তারপরে একটা অর্গানিকের ইউনিট করলাম, এরকম করে রিপিট হতে থাকবে। ঠিক আছে, এরকম করে আমি দিতে পারি, সেটা আমি ভেবে চিন্তে আমি দিয়ে দেবো। মানে এখন যে এটা হচ্ছে তোমাদের ধরে রাখো ফার্স্ট ক্লাস হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের। এর আগেও যে ক্লাসগুলো দিয়েছি আমি, যেমন অর্গানম মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তারপর কাইনেটিক থিওরি অফ গ্যাস, ওগুলোও কিন্তু তোমাদের ইউনিটের মধ্যেই আছে, ওগুলোকেও আমি কন্টিনিউ করবো। ওগুলো ধরো পার্ট 1 আছে, ওগুলো পার্ট 2 করে তারপরে নেক্সট যে জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করব। তো এটা হচ্ছে তোমাদের আজকের ফার্স্ট ক্লাস কিসের না ইউনিট 1 এর। ঠিক আছে, আমি জিনিসটা ক্লিয়ার করার জন্য এগুলো মুছে দিচ্ছি, তোমরা এ করে রাখো। আজকে হচ্ছে তোমাদের দেখবে ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা আছে 9-10 এর ফিজিক্যাল সায়েন্সের। আচ্ছা, তোমরা যে পুরনো সিলেবাসটা দেখেছো মানে 2016-তে আর এখন যে 2025-এর সিলেবাস, তাতে কিন্তু কোনো চেঞ্জ নেই, সেম সিলেবাসই আছে। ঠিক আছে, তো 9-10 এর তোমরা দেখবে ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা, তাতে যে কেমিস্ট্রি পার্টটা আছে, তার যে ইউনিট 1 মানে প্রথমে ফিজিক্সের কিছু চ্যাপ্টার দেওয়া আছে, তারপর হচ্ছে কেমিস্ট্রি পার্ট শুরু হয়েছে। ঠিক আছে, সেই কেমিস্ট্রি পার্টের হচ্ছে ইউনিট 1 এ 3টা চ্যাপ্টার জেনারেলি দেওয়া আছে। সেগুলো কি কি না অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি আর নিউক্লিয়ার কেমিস্ট্রি, আর হচ্ছে পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল পিরিয়ডিসিটি। ঠিক আছে, এটা কিন্তু আমি বলছি 11-12 এর সিলেবাস নয়, এটা 9-10 এর সিলেবাস। তো প্রথমে দেখো সেই ইউনিট 1 এর প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে। ঠিক আছে, যে এই যে যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, আর মানে বি বলে ধরো, এটা আমি ধরলাম সেকশন এ, এটা সেকশন বি। ঠিক আছে, এটাতে কি আছে না নিউক্লিয়ার কেমিস্ট্রি, যেটা আমরা এখানে লেখা আছে যে রেডিও অ্যাক্টিভিটি আর নিউক্লিয়ার কেমিস্ট্রি। তারপর হচ্ছে 3 নম্বর পার্টে আছে তোমাদের হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বা পিরিয়ডিক টেবিল, যে চ্যাপ্টারটা তোমরা পড়ো সেটাই হচ্ছে সমান। যেমন আজকের ক্লাসে আমি আলোচনা করব এই অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি আর নিউক্লিয়ার কেমিস্ট্রিটা, আর তারপরে ক্লাসটাতে আমি আলোচনা করব কেমিক্যাল পিরিয়ডিসিটি। ঠিক আছে, তো আমি বলে দিই তোমাদের হচ্ছে 9-10 এর যে সিলেবাসে তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রিতে মানে অ্যাটমিক স্ট্রাকচার থেকে কি কি তোমাদের জেনারেলি পড়তে হবে। তোমাদের হচ্ছে বোর থিওরি পড়তে হবে। ঠিক আছে, সোমারফিল্ড মডেল সেটা পড়তে হবে। তারপর হচ্ছে কোয়ান্টাম নাম্বার, তোমরা জানো সেই যে 4টা কোয়ান্টাম নাম্বার এন এল এম এন এম এস, সেই 4টা পড়তে হবে, এন এল এম এস। ঠিক আছে, আর তাদের সিগনিফিকেন্স মানে তাদের যে ব্যবহার সেগুলো পড়তে হবে। আর কি পড়তে হবে না পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে যে এনার্জি অর্ডার অফ দ্য অরবিটাল, যে বিভিন্ন যে অরবিটাল হয়, অরবিটালের যে কক্ষপথ হয়, তাদের এনার্জির অরবিটালটা কি সেগুলো পড়তে হবে। আর হচ্ছে কি আর কি পড়তে হবে না ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম, যে বিভিন্ন অ্যাটম আছে সেই অ্যাটম গুলোর যে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ধরো হাইড্রোজেন অ্যাটম, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1, হিলিয়াম তার কি 1s2, সেগুলো তোমাদের এখানে পড়তে হবে। তোমাদের মোটামুটি 9-10 এর জন্য 1 থেকে 36 অবধি তোমাদের সমস্ত অ্যাটমের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন একদম মুখস্থ হওয়া দরকার, একদম মুখস্থ চাই। ঠিক আছে, আর কি পড়তে হবে তোমাদের, আর পড়তে হবে তোমাদের হচ্ছে নেচার এন্ড শেপ অফ এস এন্ড পি অরবিটাল। তোমাদের 9-10 এর ক্ষেত্রে শুধুমাত্র এস আর পি অরবিটাল আছে। ঠিক আছে, যে তোমাদের 9-10 এর যে সিলেবাস তাতে শুধুমাত্র এস এন্ড পি অরবিটাল আছে, তাদের নেচার কি আর তাদের শেপ মানে তাদের আকার কিরকম হয় সেগুলো আমি এই ক্লাসে পুরো এই জিনিসটা ডিসকাস করব। ঠিক আছে, এই যে পিরিয়ডিক টেবিল অ্যাটমিক স্ট্রাকচারের যে টপিকগুলো আছে সেগুলো আমি আজকের ক্লাসে পুরোটা ডিসকাস করব। নেক্সট ক্লাসে তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি আর নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে পড়াবো, আর তারপরে যে ক্লাসটা দেবো সেটাতে হচ্ছে পিরিয়ডিক টেবিল সম্বন্ধে পড়াবো। তো এই 3টা ক্লাসে তোমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়ে যাবে, তারপর হয়তো আমি একটা নতুন ইউনিট শুরু করব। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসটাতে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো তোমরা সবাই জানো আমি হচ্ছে মক টেস্ট নিচ্ছি, তোমাদের মক টেস্ট নিচ্ছি। তোমরা হচ্ছে 9-10 আর 11-12 দুটোরই দিতে পারো। 9-10 এ যারা মক টেস্ট দেবে তারা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোরই পাবে, আর তোমার হচ্ছে যারা 11-12 তারা হচ্ছে কেমিস্ট্রিটা পাবে। ঠিক আছে, প্রথমে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মানে সমস্ত যে চ্যাপ্টার, ধরো তুমি 9-10 এর ক্ষেত্রে সমস্ত চ্যাপ্টার, সে ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক, সমস্ত চ্যাপ্টার একবার করে এক্সাম দিয়ে দেবে, 60টা করে কোশ্চেন থাকবে প্রতিটা সেটে। তারপর সেগুলো হয়ে গেলে ইউনিট ওয়াইজ দেবে মক টেস্ট, যে তোমাদের যতগুলো ইউনিট আছে সবার হচ্ছে 60টা করে, মানে এক একটা ইউনিটের উপর 60টা করে। তারপর হচ্ছে ফুল সেট দেবে, মিনিমাম 10টা আমি ধরে রাখছি, যদি ফার্স্ট উইকের তোমার হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা হয়। ঠিক আছে, তো কিরকম হবে এটা আমি অলরেডি ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছি, বা তোমার হচ্ছে ডেমো ক্লাসও ওখানে আছে, তোমরা চাইলে একবার পরীক্ষাটা দিতে পারো। ঠিক আছে, আর কেউ যদি এই মক টেস্টটা নিতে চাও সেটা হচ্ছে আমার এই নম্বরটা আছে, এটাতে হোয়াটসঅ্যাপ করলে খুবই ভালো হয়, যদি না করো কল করতে পারো আমাকে, আমার কোনো অসুবিধা নেই, আমি কথা বলতে পারি। ঠিক আছে, সেটা কি না 9547532216। ঠিক আছে, যারা হোয়াটসঅ্যাপ করলে খুবই ভালো হয়, আর যারা ফোন করতে চাও ফোন করতে পারো। ঠিক আছে,
তো এটা হচ্ছে বা বলছি যে 9-10 যারা দেবে এরকম নয় যে স্যার শুধু কেমিস্ট্রি দিচ্ছে বা ফিজিক্স দিচ্ছে সেরকম না, তোমরা হচ্ছে 9-10 এর জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোতেই পাবে মক টেস্ট, ঠিক আছে, দুটোরই পাবে। আর 11-12 এর ক্ষেত্রে কেমিস্ট্রিটা। তো আজকের টপিকে যাচ্ছি আমি। আজকের চ্যাপ্টারটার নাম তোমরা লিখে রাখবে যে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, তোমরা লিখে রাখো যে ইউনিট 1 এরকম ইউনিট 1 আর হচ্ছে সেকশন এ দিয়ে দিতে পারো, যেখানে হচ্ছে তোমাদের আজকের চ্যাপ্টার নাম হবে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার এই পয়েন্টগুলো ডিসকাস করবো আমি। সেখানে কি তোমাদের দেখবে সিলেবাসের একদম প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কি ছিল না, বোর মডেল অফ অ্যাটম। মানে কি অ্যাটমের বোর মডেল, মানে কি বোর যে মডেলটা দিয়েছে, যে বোর একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, তার পুরো নামটা কি না নিলস বোর, ঠিক আছে, সে হচ্ছে একটা তোমার প্রপোজাল দিয়েছিল কিসের সম্বন্ধে না, একটা অ্যাটমের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের সম্বন্ধে। কিন্তু নিলস বোর হচ্ছে প্রথম কোন, আমি একটু একটু ব্যাকগ্রাউন্ড বলছি যে কি করে তোমার নিলস বোর হচ্ছে এই মানে অ্যাটমিক থিওরিটা দিল, তার একটু ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছি যাতে তোমরা একটু মনে রাখতে পারো। যে নিলস বোর কিন্তু প্রথম সায়েন্টিস্ট নয় যে হচ্ছে তোমার অ্যাটমের যে মডেল হয় তার উপর তথ্য দিয়েছিল। তার আগেও একজন সায়েন্টিস্ট ছিল যে হচ্ছে চেষ্টা করেছিল তোমার হচ্ছে অ্যাটমিক মডেল ডিসকাস করার জন্য। তার নাম কি, বোরের আগে, ঠিক আছে, বোরের আগেও কিন্তু রাদারফোর্ড বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে হচ্ছে একটা অ্যাটমের মডেল দিয়েছিল। কিন্তু সে কিছু ক্ষেত্রে ফেল হয়ে যায়। কিসের ক্ষেত্রে ফেল হয়, যেমন অ্যাটমিক স্টেবিলিটি, মানে কি যে একটা অ্যাটম মানে ধরো একটা মলিকুলের অ্যাটম আছে, তার স্টেবিলিটি সম্বন্ধে, তার স্টেবিলিটি সে ব্যাখ্যা করতে পারেনি। আর কি ব্যাখ্যা করতে পারেনি না, স্পেকট্রা অফ হাইড্রোজেন লাইন, মানে লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন, মানে ধরো এখান থেকে একটা লাইট যাচ্ছে, সেটা যে এই যে বিচ্ছুরিত হয়ে গিয়ে বা ডিসক্রিট হয়ে গিয়ে তোমার হচ্ছে বিভিন্ন লাইনে যে সেপারেট হয়ে যায়, সেটা সে বলতে পারেনি। তার জন্য কি হয়, 1913 সালে নিলস বোর বা নাইলস বোর, তোমরা ইংলিশে বিভিন্ন রকম বিভিন্ন বই আছে, নাইলস বোর হতে পারে বা নিলস বোর হতে পারে, যেগুলো তোমরা সালগুলোও কিন্তু মনে রাখবে, ঠিক আছে, কত সালে তোমাদের বলে দিতে পারে। কোশ্চেন 19 এর ক্ষেত্রে খুব ছোট ছোট করে কোশ্চেন আসতে পারে যে নাইলস বোর কত সালে বোর মডেল দিয়েছিল, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে 1913 সালে নাইলস বোর হচ্ছে একটা মডেল প্রপোজ করে, কিসের উপর ভিত্তি করে না, ক্লাসিক্যাল ফিজিক্স এন্ড উইথ আর্লি কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। যে নাইলস বোর যে তথ্যটা দিয়েছিল সেটা কিসের উপর ভিত্তি করে না, ক্লাসিক্যাল ফিজিক্স, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে না, ক্লাসিক্যাল ফিজিক্স উইথ আর্লিয়ার কোয়ান্টাম থিওরি। স্পেশালি কোন ধরনের অ্যাটম সে ডিসকাস করেছে না, হাইড্রোজেন অ্যাটম। দেখো এই ছোট ছোট জিনিসগুলা, এই যে হাইলাইটেড করে জিনিসগুলো দিয়েছি না, এগুলো কিন্তু তোমরা খাতাতে ভালো করে লিখে রাখো আর মনে রাখবে যে স্পেশালি কোন ধরনের অ্যাটমের জন্য না, হাইড্রোজেন অ্যাটম, বুঝে গেল, যে হাইড্রোজেন অ্যাটমের জন্য। বা তোমার এরকম হতে পারে যে হাইড্রোজেন অ্যাটম বা সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম, যে সমস্ত মলিকুলে সিঙ্গেল ইলেকট্রন থাকে, ঠিক আছে। হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে, 1s1, তাই না, একটাই ইলেকট্রন আছে, তো তার জন্য হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন বা হাইড্রোজেন ধরনের অ্যাটম। আচ্ছা, তাহলে বোর কি কি পস্টুলেটস দিয়েছিল, এখানে আমি ডিসকাস করব যে বোরস হচ্ছে 3টা পস্টুলেটস জেনারেলি দিয়েছিল, ঠিক আছে। যে পস্টুলেটস অফ বোরস অ্যাটমিক মডেল, যে বোরস অ্যাটমিক মডেলের পস্টুলেটস গুলো কি কি না, সেগুলো কিরকম আমি একটা একটা করে আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে বুঝে নিজেদের মতো করে নোটস বানাও খাতাতে। প্রথম পস্টুলেটসটা কি না, কোয়ান্টাইজড অরবিট বা স্টেশনারি স্টেট, মানে কি স্থির অবস্থা। এর মানেটা কি, মানে বোর বলেছে যে এখানে একটা আমি ড্র করছি, দেখো যে বোর কি বলেছে, মানে তুমি ওই স্থির অবস্থাটা কি সেটা আমি বলছি, ঠিক আছে, তারপর আমি এটা বলে দেবো যে কি তথ্যটা দিয়েছিল। ধরো এটা একটা নিউক্লিয়াস প্লাস চার্জ, তার চারদিকে এরকম অরবিট থাকে, এগুলোকে কি বলে, নিউক্লিয়াসের চারদিকে অরবিট থাকে, ঠিক আছে। এবার ধরো এই যে নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি যে অরবিটটা আছে, এটা এর n সমান কি না 1, এটা কি n সমান 2, এটা কি n ইকুয়ালস টু 3, আর এটা কি n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 4। আমি ধরলাম তোমার একটা ইলেকট্রন এই কক্ষপথে ঘুরছে, ঠিক আছে। তো এই বোরস বলেছে যে এই ইলেকট্রনটা পুরো সব সময় শুধু এই কক্ষপথেই ঘুরবে। এটা ধরে রাখো যে এর উপর দিয়ে যাচ্ছে, আমার হয়তো একটু টেড়ামেড়া হয়ে যাচ্ছে, কিন্তু এটা ধরে রাখো এর উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওভারল্যাপ করছে।
এরকম ওভারল্যাপ করছে, একই সঙ্গে যাচ্ছে, ঠিক আছে। তো এই ইলেকট্রনটা এই কক্ষপথেই ঘুরবে, এই ইলেকট্রনটা এই কক্ষপথে বা এই কক্ষপথে ঘুরতে পারবে না, সে শুধু এই ইলেকট্রনটা শুধুমাত্র এই কক্ষপথে ঘুরবে। বা ধরো তোমার কাছে একটা সবুজ রঙের ধরো ইলেকট্রন আছে, আমি ধরলাম এটা একটা, ঠিক আছে, ধরলাম এই ইলেকট্রনটা হচ্ছে n=2 তে ঘুরছে, এখানে একটা ইলেকট্রন আছে, এ কিন্তু শুধুমাত্র এই কক্ষপথটাতেই ঘুরবে, বোঝা গেল। এ হচ্ছে ভেতরেরটা বা বাইরের কক্ষপথে ঘুরবে না, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার বলেছে স্টেশনারি স্টেট, যে ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ ফিক্সড সার্কুলার পাথ, মানে একটা নির্দিষ্ট একটা সার্কুলার, এই যে সার্কুলার পাথ বলেছে, যে সার্কুলার পাথে ঘুরতে থাকে, সেটাকে কি বলে না অরবিট বলে, বা তার এনার্জি লেভেল হয় অরবিট বা এনার্জি লেভেল বলা হয়, উইথাউট ইমিটিং রেডিয়েশন, যে কোন রকম সে রেডিয়েশনকে বা কোন রকম এনার্জিকে বিকিরিত করে না, বুঝা গেল। যে একটা ইলেকট্রন সবসময় সে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, সেটাকে কি বলে না অরবিট বা এনার্জি লেভেল বলা হয়, উইথাউট ইমিটিং রেডিয়েশন, কোন রকম কোন এই ইলেকট্রনটা না এরকম করে কোন রকম কোন রেডিয়েশন দেবে না, ঠিক আছে, কোনো রেডিয়েশন দেবে না। এই জিনিসটাই হচ্ছে তোমার হচ্ছে রাদারফোর্ড বলেছিল। রাদারফোর্ড কেন বলেছিল, কেন এই অ্যাটমের স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে পারছিল না, কারণ রাদারফোর্ড কি বলেছিল, যে যখন ইলেকট্রনটা একটা কক্ষপথে ঘুরতে থাকে তখন হচ্ছে সে এনার্জি বিকিরণ করে। তো এনার্জি যখন বিকিরণ করবে, তোমার ধরো এখানে নিউক্লিয়াস আছে, তো এখানে একটা ইলেকট্রন আছে, তো এ যদি ঘুরতে থাকে এরকম করে এনার্জি বিকিরণ করতে থাকে, তাহলে এর এনার্জিটা কিনা কম থাকবে, কমে 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 কি হবে, এক সময় হচ্ছে সে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে যাবে, বুঝা গেল। মানে এরকম করে এই পথে ঘুরতে 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 তোমার দেখো যখন এনার্জিটা একদম জিরো হয়ে যাবে, তো সে নিউক্লিয়াসের কাছে গিয়ে এরকম করে পড়ে যাবে। তো মানে কি অ্যাটমের যে ইলেকট্রন থাকে সেটার অস্তিত্বই শেষ হয়ে যাবে। তো অ্যাটমের যদি ইলেকট্রনের অস্তিত্ব শেষ হয়ে যায়, তাহলে কোনো মলিকুল বলে এক্সিস্ট করবে না। তো আমাদের এই যে মেটাল দেখছি, তাহলে এগুলোর কোনো অস্তিত্বই নেই। এটাই হচ্ছে রাদারফোর্ডের মানে লিমিটেশন, বা তোমার হচ্ছে বলতে পারো যে এটা হচ্ছে মানে এক্সপ্লেন করতে পারেনি সে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাকেই তোমার হচ্ছে নিলস বোর হচ্ছে এক্সটেন্ড করে কি বলেছে, যে এ হচ্ছে কোনো ধরনের মানে এনার্জি বা রেডিয়েশন বিকিরণ করে না, ফলে এর এনার্জিটা কিনা ফিক্স থাকে। তো এ হচ্ছে সারা জীবনই হচ্ছে এই কক্ষপথে ঘুরতে থাকে, এরকম করে ঘুরতে থাকে, বুঝে গেল এটা। আচ্ছা 2 নম্বরটা কি বলেছে, তাহলে 2 নম্বর পোস্টুলেট কি আছে, 2 নম্বরটা বলেছে যে 2 নম্বর পোস্টুলেটটা কিসের উপর নির্ভর করে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজেশন। মানে কি বলেছে, যে প্রত্যেকটা কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তো সমস্ত কক্ষপথের আলাদা আলাদা ইলেকট্রনের কিন্তু যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কি দিয়ে প্রকাশ করা হয়, এম ভি আর। সেটা কি না আমি ধরলাম প্রপোর্শনাল টু h/2π, ঠিক আছে। বা এটাকে আমি যদি লিখি এরকম করে, যে এম ভি আর ইজ ইকুয়ালস টু NH/2π, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সূত্র। তো এমভিআর এটাকে কি বলে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কিসের সঙ্গে মাল্টিপ্লাই আছে না h/2π এর সঙ্গে n মাল্টিপ্লাই। দেখো ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π, h/2π কে কি বলা হয় না প্লাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুর মান কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক দিলাম আমি, যে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত। এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট h/2π এর ভ্যালুটা কত, সেটাও কিন্তু তোমরা খাতাতে লিখে রাখো, এর ভ্যালুগুলোও কিন্তু আসে, ঠিক আছে। তো দেখো এই যে 1 নম্বর কক্ষপথে যে আছে, এখানটায় ধরো একটা ইলেকট্রন ঘুরছিল, তার n এর মান কত, n এর মান 1, এখানে বলেছি n এর মান 1, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, mvr ইজ ইকুয়ালস টু n এর মান 1 h/2π, বুঝা গেল। এবার ধরো এই দ্বিতীয় কক্ষপথে ঘুরছে এইখানটাতে, তাহলে এই দ্বিতীয় কক্ষপথে ঘুরলে n এর মান কত 2, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে mvr, এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন আসে, mvr ইকুয়ালস টু 2h/2π, বুঝা গেল, 2h/2π। এইখানে 2 কেটে যেতে পারে, অনেক সময় এরকম দিতে পারে যে h/π, 2 কেটে গেছে, উপরে 2 আর নিচে 2, h/π, এটা হতে পারে। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে কি হবে, তাহলে 3 নম্বরের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr is equals to 3h/2π,
ঠিক আছে। আর 4 নম্বরের ক্ষেত্রেও একই রকম হবে 4h/2π এরকম করে। আচ্ছা 3 নম্বরের পস্তুলেটটা কি বলেছে যে ইমিশন বা অ্যাবজর্পশন অফ এনার্জি। ইমিশন বা অ্যাবজর্পশন কি না, যখন একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন এনার্জি মানে ছাড়তে থাকে নিজে থেকে, ঠিক আছে, এনার্জি ছাড়তে থাকে, বিকিরণ করতে থাকে, তখন তাকে বলে ইমিশন। তখন তাকে কি বলে ইমিশন। সে ইমিট করছে, বলে না, ইমিট করছে, লাইট ইমিট করছে, ঠিক আছে। আর ধরো একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন নিলাম, সে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি অ্যাবজর্ব করছে, তখন তাকে কি বলা হয় অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। তো যখন অ্যাবজর্ব করে মানে শোষণ করে তখন বলা হয় অ্যাবজর্পশন, আর যখন বিকিরণ করে তাকে বলা হয় ইমিশন। তো সেই হিসেবে যে একটা ইলেকট্রন কি বলেছে, তাহলে প্রশ্নটা কি না, একটা ইলেকট্রন জাম্প ফ্রম দ্য ওয়ান অরবিট টু অ্যানাদার অরবিট বাই অ্যাবজর্বিং অর ইমিটিং অফ ফোটন। মানে কি যে এই যে দুটো অরবিটালের মধ্যে এনার্জির পার্থক্য কত না, এই দুটো অরবিটাল ধরো এই 3 নম্বর আর 4 নম্বর, বা তোমার হচ্ছে 2 নম্বর 3 নম্বর, বা তোমার 1 নম্বর 2 নম্বর, তাদের এনার্জির পার্থক্য কি না, ডেল্টা ই ইজ ইকুয়ালস টু E2 মাইনাস E1 ইজ ইকুয়ালস টু এইচ নিউ। বুঝা গেল? মানে দুটো কক্ষপথের এনার্জির পার্থক্য এখানে দেখো ডেল্টা ই, E2 মাইনাস E1 ইকুয়ালস টু কি এইচ নিউ। এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে যে দুটো কক্ষপথের মধ্যে এনার্জির পার্থক্য কত। তাহলে দেখো তোমরা জানো এই ভেতরের কক্ষপথ যেটা আছে, ধরলাম ভেতরেরটা কি না, এটা হচ্ছে E1, বুঝা গেল। আর তারপরেরটা হচ্ছে E2, তারপরটা কি না E3, তারপরটা কি E4। তাহলে E1 হচ্ছে সব থেকে কম এনার্জি, তারপর হচ্ছে E2, তারপর হচ্ছে E4। E4 এর এনার্জি সব থেকে বেশি। বুঝা গেল? বাইরে মানে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে, নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তার এনার্জি বাড়তে থাকবে। এই নিউক্লিয়াস থেকে যত দূরে কক্ষপথ হবে তার এনার্জি বাড়তে থাকবে। তাহলে কি যদি 3 নম্বরে ধরে একটা ইলেকট্রন আছে, তার ইচ্ছা হলো 4 নম্বরে যাওয়ার, তাকে কি এনার্জি অ্যাবজর্ব করতে হবে। কত এনার্জি অ্যাবজর্ব করবে? এইচ নিউ পরিমাণ, এইচ নিউ পরিমাণ। বুঝা গেল? বা হয়তো 3 নম্বর একটা ইলেকট্রন আছে, মানে 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে হচ্ছে তার ইচ্ছা হলো 2 নম্বর কক্ষপথে আসার, তাহলে তাকে এনার্জি ছাড়তে হবে। কত ইলেকট্রন ছাড়তে এনার্জি ছাড়তে হবে? এইচ নিউ পরিমাণ এনার্জি ছাড়তে হবে। ঠিক আছে? এই যে বাই এ ফোটন, একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, তো এইচ নিউ পরিমাণ এনার্জি তাকে ছাড়তে হবে। বুঝা গেল? তো এইটা হচ্ছে তিনটা পস্টুলেটস। যে প্রথমটা বলেছে একটা ফিক্সড কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতে থাকে, আর দ্বিতীয়টা বলেছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইজ ইকুয়ালস টু এই যে দেখো nh/2π। আর 3 নম্বর বলেছে যদি কোনো একটা ইলেকট্রন মানে একটা কক্ষপথ থেকে অন্য একটাতে যায়, যদি হায়ার থেকে মানে বাইরে থেকে ভেতরের দিকে আসতে চায়, তাকে এনার্জি ছাড়তে হবে। আর যদি ইলেকট্রন ভেতর থেকে বাইরে যেতে চায় তখন তাকে এনার্জি গ্রহণ করতে হবে, কারণ বাইরেরটা ক্ষেত্রে কি বেশি এনার্জি দরকার, বাইরে তোমাকে থাকতে হলে বেশি এনার্জি নিতে হবে। বুঝে গেল? তো দেখো তাহলে এটা বুঝে গেল। এবার হচ্ছে দেখো এর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তোমরা এই ক্যালকুলেশন গুলো কোনো দরকার নেই কিভাবে এলো কিভাবে হলো, তোমরা শুধু এর ম্যাথমেটিক্যাল ফর্ম গুলোই মনে রাখো। ঠিক আছে? যে বোরস মডেলের যে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল যে আছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, সেই ম্যাথমেটিক্যাল টার্ম গুলোই মনে রাখো। ধরো রেডিয়াস তোমাদের বলতে পারে nth অরবিটাল, মানে n সমান এখানে কি ফার্স্ট অরবিটাল, সেকেন্ড অরবিটাল, থার্ড অরবিটাল, ফোর্থ অরবিটাল, যতই অরবিটাল হোক না কেন, যদি বলে যে ফোর্থ অরবিটালের রেডিয়াস কত, তো তোমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবে ফোর্থ অরবিটালের রেডিয়াস কত। তো আর এর জায়গায় কি আর এন মানে r4 হয়ে যাবে। এটা তোমাদের অত মনে রাখার দরকার নেই। ঠিক আছে? এই শর্ট ফর্মটা মনে রাখো যে আর এন সমান 0.529 n স্কয়ার অ্যামস্ট্রম। ঠিক আছে? যদি তোমাদের এরকম কোশ্চেন বলে যে একটা নিউক্লিয়াসের বা একটা হাইড্রোজেন অ্যাটমের তৃতীয় কক্ষপথ থার্ড, তার মানে কি r3 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে, তুমি এরকম লিখবে যে 0.529 n স্কয়ার, মানে কি 3 এর স্কয়ার অ্যামস্ট্রম। ঠিক আছে? তার মানে 0.529 ইন্টু 9, তোমরা যত হয় মাল্টিপ্লাই ক্যালকুলেটরে দেখো অ্যামস্ট্রম। এটাই হচ্ছে তার রেডিয়াসের মান তৃতীয় কক্ষ। এবার তৃতীয় চতুর্থ দ্বিতীয় যাই বলুক না কেন তোমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবে। বুঝা গেল? এবার অনেক সময় একটা কোশ্চেন থাকে ভেলোসিটি বের করার জন্য, যে তোমাদের বলে দিতে পারে যে চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার ভেলোসিটিটা কি, সেটা হচ্ছে vn ইজ ইকুয়ালস টু, শুধু এই শর্ট ফর্মটা মনে রাখো,
এটা ভালো করে লিখে দিচ্ছি আমি, দেখো Vn ইজ ইকুয়ালস টু জেড মানে তার অ্যাটমিক নাম্বার ডিভাইডেড বাই এন, কোন কক্ষপথে বলেছে, ইনটু 2.18 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড, ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড। তো এই সূত্র দিয়ে মনে রাখো, যে অ্যাটমটা বলবে তার অ্যাটমিক নাম্বার এখানে বসিয়ে দেবে, যে কক্ষপথে বলবে সেই কক্ষপথে এটা বসিয়ে দেবে, ইনটু 2.18 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যদি বলে যে হাইড্রোজেনের ক্ষেত্রে চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার ভেলোসিটি কত, তো তাহলে এখানে ভি চতুর্থ V4, যেটার মান হাইড্রোজেনের ক্ষেত্রে কি 1 ডিভাইডেড বাই চতুর্থ বলেছে 4 ইনটু 2.18 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। এবার এটা ডিভাইডেড করে মাল্টিপ্লাই করে দেখো কত হচ্ছে, সেটা হবে, বুঝে গেল। এবার হচ্ছে অনেক সময় তোমাদের এনার্জি বলে, এনার্জিটা তো খুবই সহজ, তোমরা সবাই জানো, এনার্জিটা পেয়ে যাবে যে En সমান -13.6 n স্কোয়ার ইভি। ঠিক আছে, তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, ইজ প্রপোর্শনাল টু n, ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার, ইজ প্রপোর্শনাল টু n ইনভার্স, এরকম করে কিন্তু অপশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তার মানে কি প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। দেখো কারণ হচ্ছে এনার্জির যে তোমরা ইকুয়েশনটা পেয়েছো এখানে, সেটা কি না En ইজ ইকুয়ালস টু -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট হচ্ছে তার ইউনিট, বোঝা গেল। এই ইকুয়েশনটা মানে বসিয়ে তোমরা কিন্তু বিভিন্ন রকম অরবিটের এনার্জি বের করতে পারবে। তো তোমরা চেষ্টা করতে পারো 1 থেকে 5 অরবিট অবধি এনার্জি হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে, প্রত্যেকটা তোমরা মানে চেষ্টা করো যে রেডিয়াস কত, 1 থেকে 5 অরবিট অবধি তাদের রেডিয়াস কত হয়, ভেলোসিটি কত হয়, এনার্জি কত হয়। একই রকম ভাবে ওয়েভ নাম্বারটাও তোমাদের কিন্তু ক্যালকুলেট করতে দেয়। ঠিক আছে, ওয়েভ নাম্বার অফ স্পেকট্রাল লাইন, সেটা কিরকম আমি মুছে দিচ্ছি গোটা বোঝানোর জন্য। ঠিক আছে, তোমাদের একই রকম ভাবে ওয়েভ নাম্বার অফ দ্য স্পেকট্রাল লাইনও বলতে পারে, সেটা কিরকম, এটা হচ্ছে নিউ বার ইজ ইকুয়ালস টু আর, আর মানে হচ্ছে রিড বার কনস্ট্যান্ট। এই ভ্যালুগুলো কিন্তু তোমরা মনে রাখবে, আগের স্লাইডে বলেছি প্লাঙ্ক কনস্ট্যান্ট বের করানোর জন্য, তো এখন হচ্ছে তোমাদের রিড বার কনস্ট্যান্টের ভ্যালুটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এই যে কনস্ট্যান্টের টার্মগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এখানে আবার আর এই যে ওয়েভ নাম্বার অফ স্পেকট্রাল লাইন, এই আর এর জায়গায় কেউ আবার সেই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে দেবে না, এগুলো মনে রাখবে। ঠিক আছে, যে যখন এটা বেশ বসিয়ে দিলে আর আর এর মান ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ঠিক হয়ে গেল, উত্তরও হয়তো কোন একটা অপশনের সঙ্গে মিল হয়ে গেল, বললে যে তোমার ঠিক আছে, কিন্তু ঠিক নেই। ঠিক আছে, এই ভ্যালুগুলো মনে রাখবে। এখানে আরটা কিন্তু রিড বার কনস্ট্যান্ট, এখানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট নয়, রিড বার কনস্ট্যান্ট। ঠিক আছে, তার ভ্যালুটা কি 1.097 10⁻7 মিটার ইনভার্স, বুঝা গেল সেই ভ্যালুটা। এবার দেখো n1 স্কয়ার মাইনাস মানে 1/n1 স্কয়ার মাইনাস 1/2, মানে মিউ বার ইজ ইকুয়ালস টু আর রিড বার কনস্ট্যান্ট 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ধরো মানে কি, ধরো এই একটা ইলেকট্রন আছে, এই অরবিট থেকে এই অরবিটে গিয়ে ফল করলো, এখানে n2 হবে এটা মানে 2, আর এখানে n1 হবে তোমার 1, তো n1 এর মান বসাবে এখানে আর n2 এর মান বসাবে এখানে, বসিয়ে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে তোমার নিউ বার বা ওয়েভ নাম্বারের মান। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এই কোশ্চেন গুলো খুব আসে এখানে, যে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাল যে সিরিজ থাকে তোমরা পড়েছো, সেই যে বিভিন্ন রকম নাম থাকে না, লাইম্যান, বা তোমরা যখন লাইম্যান বলতে পারো, বা অনেক অনেক বইয়ে লিম্যান লেখা আছে, তারপর হচ্ছে বালমার সিরিজ, পাশ্চান সিরিজ, ব্রাকেট সিরিজ আর পিফান সিরিজ। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নাও, যে কোন কোন সিরিজ হয়, লাইম্যান সিরিজ হয়, বালমার সিরিজ হয়, পাশ্চান সিরিজ হয়, ব্রাকেট সিরিজ হয়, আর পিফান সিরিজ হয়। এদের ক্ষেত্রে যেমন লাইম্যান সিরিজের n1 এর ভ্যালু কি, n1 যে ভ্যালু সেটা হচ্ছে 1, মানে কি একদম ফার্স্ট অরবিটাল। দেখো সমস্ত ইলেকট্রন যদি আমি ধরি সবগুলোই কিন্তু এই n1 এ পড়ছে, কিন্তু বালমারের ক্ষেত্রে n1 কিন্তু 1 নয় 2, কারণ এইখান থেকে স্টার্ট হচ্ছে, দেখো এই যে এইখানে পড়ছে। পাশ্চানের ক্ষেত্রে একই রকম 3 নম্বর। তো এরকম বলতে পারে যে কোন সিরিজের ক্ষেত্রে, তোমাদের হয়তো বলে দিল যে কোন সিরিজের ক্ষেত্রে n1 হচ্ছে 4 আর n2 টা কি হবে 4 থেকে বেশি হতে হবে, মানে 5 6 7 8 এরকম। এই যে দেখো পাশ্চান সিরিজ, সরি পাশ্চান নয়, ব্রাকেট সিরিজ, ব্রাকেট সিরিজে দেখো এই যে n হচ্ছে 4, মানে যেখানে পড়বে সেটা হচ্ছে
ওয়ান হয়, N1, ঠিক আছে। লাইম্যানের ক্ষেত্রে যেমন N1টা কি, N1টা হচ্ছে 1, বালমারের ক্ষেত্রে N1টা হচ্ছে 2, পার্সেনের ক্ষেত্রে N1টা হচ্ছে 3, ব্র্যাকেটের ক্ষেত্রে N1টা হচ্ছে 4, আর পি ফান্ডের ক্ষেত্রে N1টা কি 5, ঠিক আছে। আর যেমন লাইম্যানের ক্ষেত্রে N1টা হচ্ছে 1, তো N2টা কি হবে, মানে কোনখান থেকে সে আসতে পারে, N2টা অবশ্যই একের থেকে বেশি হবে, সেটা কিরকম 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকম। একই রকম ভাবে বালমারের ক্ষেত্রে N1 যদি 2 হয়, N2টা কত হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম করে চলতে থাকবে। সিমিলারলি পার্সেন্টের ক্ষেত্রে N1 যদি 3 হয়, N2টা কি তার থেকে বেশি হতে হবে, 4, 5, 6, 7, এরকম করে চলতে থাকবে, বুঝে গেল। এই দেখো লাইম্যান, বালমার আর পার্সেন, তো এদের ক্ষেত্রে দেখো লাইম্যানের ক্ষেত্রে N1টা কি 1, এখানে N1টা 2, এখানে N1টা হচ্ছে 3, এখানে N2টা হচ্ছে 2, 3, 4, মানে একের থেকে বেশি হতে হবে, N2টা হচ্ছে 3, 4, 5, মানে কি 2 এর থেকে বেশি হতে হবে। পার্সেন্টের ক্ষেত্রে N1 যদি 3 হয়, N2টা 3 এর থেকে বেশি হতে হবে, তাহলে কত হবে, 4, 5, 6, এরকম করে চলতে থাকবে। তোমাদের এই জিনিসটা কিন্তু খুব কোশ্চেনে আসতে পারে, তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। দেখো এটা মনে রাখবে যে তোমাদের কোন রিজিয়নে আছে, লাইম্যান হচ্ছে ইউভি রিজিয়নে আছে, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে ইউভি রেঞ্জ বা ইউভি রিজিয়নে আছে, বালমারটা কিনা ভিজিবল রিজিয়নে আছে বা ভিজিবল রেঞ্জ। বাকি যত আছে, সে পার্সেন হোক, ব্র্যাকেট হোক, প্রিফান্ড, সবাই কিন্তু আইআর, পার্সেন, ব্র্যাকেট বা পি ফান্ড যাই হোক না কেন সবাই কিন্তু আইআর। তাহলে প্রথমে তোমরা মনে রাখো লাইম্যানটা হচ্ছে ইউভি রিজিয়নে বা রেঞ্জে আছে, বালমারটা হচ্ছে তোমার ভিজিবল রেঞ্জে আছে, আর হচ্ছে পার্সেন্ট থেকে যা আছে পেছনের দিকে সবাই হচ্ছে আইআর। এবার হচ্ছে এইরকমই কোশ্চেন আসতে পারে 9, 10 এর ক্ষেত্রে, যে তোমাদের এরকম একটা ট্রানজিশন দিয়ে দিল, এরকম একটা ট্রানজিশন দিয়ে দিল, বললো এটা কোন সিরিজ, মানে দেখো সবাই হচ্ছে একে গিয়ে একের দিকে যাচ্ছে, দেখো একের দিকে যাচ্ছে, মানে কি N1 হচ্ছে 1, তাহলে N1 1 কার, লাইম্যানের ক্ষেত্রে, লাইম্যানের ক্ষেত্রে দেখো N1টা কি 1, তাহলে এইটা দেখো সবাই হচ্ছে কার দিকে যাচ্ছে, 2 এর দিকে আছে, মানে তোমরা এটা N2 equals to 2, N2 equals to 2 কোন সিরিজের জন্য, দেখো লাইম্যান সিরিজের জন্য, সরি বালমার সিরিজের জন্য, বুঝে গেল যে বালমার সিরিজের জন্য তোমরা হচ্ছে এই ট্রানজিশনটা হয়। 3 নম্বরের ক্ষেত্রে দেখো 4 থেকে 3 এ যাচ্ছে, 5 থেকে 3 এ যাচ্ছে, মানে কি N1টা কি 3, N1টা 3 কোন সিরিজের জন্য, পার্সেন সিরিজের জন্য, দেখো N1টা 3। তো তোমরা এরকম অপশন দিতে পারে যে এইটা দিয়ে তোমাদের অপশন দিয়ে দিল, 1 নম্বর হচ্ছে লাইম্যান, 2 নম্বর হচ্ছে বালমা, 3 নম্বর হচ্ছে পার্সেন, 4 নম্বর পিফান বা ব্র্যাকেট দিয়ে দিল। তো তোমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে না, পার্সেন সিরিজ, বুঝে গেল। এইটুকু ক্লিয়ার কনসেপ্ট তোমাদের থাকা দরকার বোর থিওরি আর বোর থিওরি অফ হাইড্রোজেনের জন্য, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যেমন একটা মডেল তোমার, যেমন রাদারফোর্ড কিছু মডেল দিয়েছিল, সেটারও কিছু লিমিটেশন ছিল, তার জন্য হচ্ছে বোর মডেল তৈরি হয়েছে। তো বোর মডেলের কিছু সাকসেস আছে, তারপর বা লিমিটেশন আছে, সেই সাকসেস গুলা কি, সাকসেস গুলা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাটমের স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে পারে, খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে, তাই না। এইগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে অনেক কিছু, যে বোর মডেলের সাকসেস কোনগুলোর ক্ষেত্রে বা কোনটা ক্ষেত্রে নয়, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। যেমন কি যে স্টেবিলিটি অফ অ্যাটম, অ্যাটমের স্টেবিলিটি বলেছিল, কারণটা কি না, ইলেকট্রন, এটা ধরো নিউক্লিয়াস প্লাস, তো ইলেকট্রন একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কক্ষপথে, তার জন্য হচ্ছে স্টেবল হয় মলিকুলটা। হাইড্রোজেন স্পেকট্রামটা খুব ভালো করে এক্সপ্লেন করতে পেরেছিল। তারপর হচ্ছে কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশনস ইন দ্য অ্যাটমিক স্ট্রাকচার, মানে অ্যাটমিক স্ট্রাকচারের বিভিন্ন রকম কোয়ান্টাইজেশন, মানে হ্যাঁ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে তার একটা নির্দিষ্ট এনার্জি থাকবে, তার একটা নির্দিষ্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, বা একটা নির্দিষ্ট ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে, এই সমস্ত জিনিসগুলো একদম ফিক্সড করে বলেছিল, কোয়ান্টাইজ করেছিল, ঠিক আছে। আর পিরিয়ডিক টেবিল তোমার হচ্ছে, সরি পিরিয়ড টেবিল না, এনার্জি লেভেল, যে বিভিন্ন ইলেকট্রনের, যে বিভিন্ন ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে থাকে, তাদের কোন কক্ষপথে থাকলে কোন তার এনার্জি হয়। আগেই বলেছি ওই যে ইএন এর যে ইকুয়েশনটা, ইএন ইজ ইকুয়ালস টু মাইনাস 13.6 বাই এন স্কোয়ার ইভি, এটা ডিটারমাইন করেছে বোর। এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে তুমি যে কোনো কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ডিটারমাইন করতে পারবে। তো হাইড্রোজেন লাইক স্পেসিস মানে 1 ইলেকট্রন স্পেসিস, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রেও কিছু তো লিমিটেশন ছিল তার, যেমন কি বোর শুধুমাত্র, দেখো এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে বোর হচ্ছে এক্সপ্লেন করে সিঙ্গেল ইলেকট্রন স্পেসিস, 2 নম্বর বলে দিতে পারে, অপশনে বলে দিতে পারে যে মাল্টি ইলেকট্রন স্পেসিস, বা তোমার হচ্ছে 3 নম্বর বলতে পারে বোথ, 4 নম্বর বলতে পারে নান অফ দ্য অ্যাবাভ। তো তোমরা এগুলো মনে রাখবে যে বোর মডেল যেটা মানে লিমিটেশন এটা আছে, যে এটা কেবলমাত্র সিঙ্গেল ইলেকট্রন স্পেসিসের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয় বোরটা, ঠিক আছে। এটা কি কি এক্সপ্লেন করতে পারে না, যেমন স্পেকট্রাম অফ মাল্টিপল অ্যাটম,
ওই যে লাইম্যান, ব্রাকেট, পিফান্ড এগুলো সব হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র স্পেকট্রাটা এক্সপ্লেন করতে পেরেছে, কিন্তু মাল্টি ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। তারপর হচ্ছে জিমেন এফেক্ট, স্টার্ক এফেক্ট, এগুলো তোমরা শুধু এখানে জিমেন এফেক্ট, স্টার এফেক্ট বেশি ডিটেলসে পড়ার দরকার নেই, আমি শুধু একটু বলে দিচ্ছি। ধরো এটা একটা রে যাচ্ছে, ঠিক আছে, তারপরে এটা স্ক্যাটার্ড হয়ে যায়, এরকম করে ভেঙে যায় কিছু উপর ইয়ে হয়ে, কিছু মানে এক্সটার্নাল কিছু এর প্রেজেন্সে। যখন ওই এক্সটার্নাল জিনিসটা ম্যাগনেটিক ফিল্ড হবে, ধরো এখানে একটা স্পেকট্রাম যাচ্ছে, সেটা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এটা স্ক্যাটার্ড হয়ে যায়, তখন তাকে কি বলা হয় না জিম্যান এফেক্ট। ঠিক আছে, যে এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যখন একটা স্পেকট্রামের উপর এফেক্ট হয় তখন তাকে বলে জিম্যান। আর যখন ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যখন কোনো এফেক্ট দেখা যায় তখন তাকে বলে স্টার্ক এফেক্ট। বুঝে গেল? এই শুধু এইটুকু জানলেই হবে, এই দুটো জিনিসের মানে এই দুটো জিনিসের ক্ষেত্রে এইটুকু জানলেই হবে যে জিমেন এফেক্টটা কি আর স্টার্ক এফেক্টটা কি। না, যখন একটা স্পেকট্রাম ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে স্ক্যাটার্ড হয়ে যায় বা তোমার কোনো একটা মিসবিহেভ করে তখন তাকে বলা হয় জিমেন এফেক্ট। আর যখন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হয় তখন তাকে বলা হয় স্টার্ক এফেক্ট। ঠিক আছে, আর হচ্ছে এখানে ওয়েভ নেচার, যে ওয়েভ নাম্বার তো আমি বের করতে পেরেছিলাম ওই নিউ বারের ইকুয়েশনটা দিয়ে, কিন্তু ওয়েভের যে নেচার সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। ঠিক আছে, এটা হচ্ছে ভায়োলেট দ্য হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা হচ্ছে ভায়োলেট করে। বোঝা গেল যে বোর এগুলো হচ্ছে বোরের লিমিটেশন। এবার দেখো এখানে কিছু কোশ্চেন আমি আলোচনা করব, এই যে যতটা পড়ালাম সেখান থেকে আমি কিছু কোশ্চেন এখানে ডিসকাস করছি এমসিকিউ। যেমন 1 নম্বর কোশ্চেন দেখো 1 নম্বর কোশ্চেন কি, অ্যাকর্ডিং টু বোর মডেল অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন nth অরবিটাল। তোমরা পারবে, দেখো আমি দেখো সেকেন্ড পস্টুলেট, এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট, বোরের যে পস্টুলেট গুলো দিয়েছিল তার সেকেন্ড পস্টুলেট। এখানে দেখো এই যে 2 নম্বর পস্টুলেটটা, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজেশন, এখানেই এই ম্যাথমেটিক্যাল টার্মটা ছিল mvr = nh/2π, সেটা দিয়েই কোশ্চেন আসছে তোমার এখানে। প্রথম কোশ্চেনটা দেখো, সেটা দিয়েই কোশ্চেন আসছে যে অ্যাকর্ডিং টু বোর মডেল দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন nth অরবিটাল ইজ, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি mvr = আমরা কি জানি nh/2π, তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন এ nh/2π অ্যাঙ্গুলার মোমেন্টাম, অপশন এ। বুঝে গেল? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো, যে রেডিয়াস অফ দ্য ফার্স্ট বোর অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যাপ্রক্সিমেটলি কত হয়? বলেছে যে ধরো এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, ঠিক আছে, হাইড্রোজেনের এটা নিউক্লিয়াস, এর চতুর্দিকে বিভিন্ন রকম অরবিট আছে, এগুলো সব সার্কেল। ঠিক আছে, আমার হচ্ছে ড্রয়িংটা একটু খারাপ, এগুলো সব সার্কেল ধরে রাখো। ঠিক আছে, তো এর কক্ষপথের এই যে প্রথম কক্ষপথ মানে ধরো এইটা, এর ডিস্টেন্স বা রেডিয়াসটা কত? এর রেডিয়াসটা কত? দেখো আমি একটু আগে বলেছিলাম যে আর এন ইকুয়েশনটা কি ছিল, আর এন = 0.529 n স্কয়ার অ্যামস্ট্রং, এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো প্রথম কক্ষপথ বলেছে দেখো ফার্স্ট অরবিট, তো এন এর মান কত 1, তো আর 1 কত হবে 0.529, 1 এর স্কয়ার মানে 1, তো এটা মাল্টিপ্লাই বাই 1 এর স্কয়ার আমি করে দিলাম অ্যামস্ট্রং, তো কত হবে 0.529 অ্যামস্ট্রং। এটা হচ্ছে বোরের ফার্স্ট কক্ষপথের হচ্ছে রেডিয়াস। তাহলে কোন অপশনটা হবে? অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে গেল? এবার বলেছি যে কোশ্চেন 3টা দেখো, কোশ্চেন 3টা কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাজাম্পশনস অফ বোর মডেল। তাহলে বোর মডেলের দেখো, বোর মডেলের 3টা অ্যাজাম্পশন আছে, মানে 3টা হচ্ছে তোমার পস্টুলেটস বলতে পারো বা অ্যাজাম্পশন বলতে পারো, বোর প্রপোজ করেছে, কিন্তু এর মধ্যে কোনটা নয়? এ নম্বরটা কি বলেছে, যে ইলেকট্রন রিভলভ ইন ফিক্সড অরবিট, বলেছে যে ইলেকট্রনটা হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এটা তো বোরের ফার্স্ট অ্যাজাম্পশন, তার মানে এটা ঠিক। সিতে কি বলেছে, এনার্জি ইজ ইমিটেড অনলি ডিউরিং ট্রানজিশন, মানে যখন এই ইলেকট্রন গুলো হচ্ছে একটা কক্ষপথ থেকে অন্য একটা কক্ষপথে যায়, ডিউরিং ট্রানজিশন মানে একটা কক্ষপথে তখনই হচ্ছে এনার্জি ইমিট করে, এটা ঠিক। আমি বলেছিলাম না যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন গেলে যদি বাইরের দিকে যায়, বাইরের কক্ষপথে যায়, তখন তাকে এনার্জি গেইন করতে হবে প্লাস এইচ নিউ, মানে অ্যাবজর্পশন হয়, কিন্তু যখন একটা ইলেকট্রন বাইরের কক্ষপথের ভিতরের দিকে আসতে যায় তাকে এনার্জি রিলিজ করতে হয়, তখন তাকে কি বলা হয়, ইমিশন।
ইমিশন, ঠিক আছে? তার মানে কি এটা ঠিক? তাহলে 2 নম্বরটা। 3 নম্বর কি বলেছে যে ইলেকট্রন রেডিয়েট এনার্জি কন্টিনিউয়াসলি ইন দ্য অরবিট, মানে বলেছে যে যখন একটা ইলেকট্রন ঘুরতে আছে সে হচ্ছে কন্টিনিউয়াসলি এনার্জি ইমিট করে বা রিলিজ করে। এটা ভুল, এটা বোর বলেনি, এটা কে বলেছিল? রাদারফোর্ড বলেছিল, যার জন্য হচ্ছে অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারেনি সে। তার মানে এই 3 নম্বরটা হচ্ছে ভুল হবে। 3 নম্বরটা ভুল বা নট এন অ্যাজাম্পশন, এটা কোনো অ্যাজাম্পশন নয়। 4 নম্বরটা কি দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড, এটা তো ঠিক যে mvr ইজ ইকুয়ালস টু nh/2 পাই, এটা তো বোর বলেছিল, তার মানে 4 নম্বরটাও ঠিক। তাহলে অপশন কোনটা হবে? 3 নম্বরটা হচ্ছে অপশন অ্যান্সার হবে। বুঝা গেল? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট দেখো 4 এর কোশ্চেনটা কি বলেছে যে ইন এ হাইড্রোজেন অ্যাটম দ্য টোটাল এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড অরবিট, যে সেকেন্ড অরবিট মানে কি n ইকুয়ালস টু 2, এনার্জির ইকুয়েশনটা কি En ইকুয়ালস টু কি আমরা জানি 13.6 ডিভাইডেড বাই n স্কয়ার ইলেকট্রোভোল্ট। n এর মান 2 বসিয়ে দেখো, যেই অ্যানসারটা হবে সেটা। তো আমি ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশনটা তোমরা করো। অপশন অ্যানসারটা হবে তোমার এই যে বি, -3.4 ইলেকট্রোভোল্ট। এটা কি পারা যাবে? দেখো en এর মান 2, কারণ দ্বিতীয় কক্ষপথ বলেছে যে সেকেন্ড অরবিট, তো E2 সমান কি -13.6 2 এর স্কয়ার, ইলেকট্রন ভোল্ট তার ইউনিট, তো -13.6 2 এর স্কয়ার কত 4 ইলেকট্রোভোল্ট, তো 13.6 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? -3.4 ইলেকট্রোভোল্ট, এটা অ্যান্সার। এবার বলছে যে 5 নম্বরটা দেখো, যে বোর মডেল ফেলস টু এক্সপ্লেন, আমি বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রে লিমিটেশন গুলো কোন কোন ক্ষেত্রে আমরা ফেল হয়ে যায়, কোন ক্ষেত্রে ফেল হয়। বোর মডেলের এই যে তোমরা হয়তো ইগনোর করে যাবে জিনিসটা যে বোর মডেলের সাকসেস কি, বোর মডেলের লিমিটেশন কি, সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে দেখো তোমরা। 5 নম্বরটা দেখো, বোর মডেল ফেলস টু এক্সপ্লেন মানে বোর মডেল কোন ক্ষেত্রে মানে ব্যর্থ হয়। লাইন স্পেকট্রাম ও হাইড্রোজেন না, লাইন স্পেকট্রাম হাইড্রোজেন তো এক্সপ্লেন করেছে, এটাই তো মেন তার উদ্দেশ্য ছিল, তো এটা ঠিক। স্টেবিলিটি অফ অ্যাটম, এটাও ঠিক, কারণ রাদারফোর্ড স্টেবিলিটি অফ অ্যাটম এক্সপ্লেন করতে পারেনি, যার জন্য হচ্ছে বোর এক্সপ্লেন করেছে। জিম্যান এফেক্ট এন্ড ফাইন স্ট্রাকচার এইটা করতে পারেনি। তুমি দেখো যখন লিমিটেশন আমি বলেছিলাম তখন যে জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্ট এটা কিন্তু এক্সপ্লেন করতে পারছিল না। এনার্জি লেভেল অফ ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম, এটা তো পড়েইছে, এই যে দেখো এনার্জির ইকুয়েশন দিয়ে সে পুরো এক্সপ্লেন করে দিয়েছে হাইড্রোজেন অ্যাটমের প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি লেভেল, ঠিক আছে? তাহলে কোনটা অ্যান্সার কোনটা হবে? 3 নম্বরটা, জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্ট এক্সপ্লেন করতে পারেনি বোর। তো 6টা দেখো, দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন n equals to 1 and n equals to 2 level in the hydrogen atom, মানে কি ধরো একটা ইলেকট্রন আছে, সরি এটা একটা নিউক্লিয়াস, এইটা একটা কক্ষপথ আর এটা একটা কক্ষপথ। কোশ্চেনটা বোঝো, বলেছে যে এই কক্ষপথের এনার্জি আর এই কক্ষপথের এনার্জির মধ্যে পার্থক্য মানে গ্যাপ কতটা বা ডিফারেন্স কতটা, তোমরা চেষ্টা করো। দেখো এই কক্ষপথের ক্ষেত্রে n এর ভ্যালু কত 1, ধরলাম এনার্জি কত E1, এই কক্ষপথের n এর ভ্যালু কত 2, এনার্জি কত E2, তাহলে E1 কে আমি এরকম লিখতে পারি, যেরকম দেখো উপরে এই যে এই ইকুয়েশনটা দিয়ে যে -13.6 n স্কয়ার মানে 1 স্কয়ার EV, তো কত হয় -13.6 EV, এটা হচ্ছে E1। এখানে E2 টা তাহলে কত হবে, দেখো এই তো ক্যালকুলেশন করেছি, তো এটা কত হবে যে -3.4 EV। দেখো সেম E2, এখানে যেরকম E2 বের করেছি সেরকম ভাবে বের করবে। এবার বলছে ডিফারেন্স আমি যদি ডেল্টা E ধরি, বুঝলে, ডেল্টা E ধরি, ডিফারেন্স হবে ইজ ইকুয়ালস টু E2 মাইনাস E1, বেশি থেকে কমকে মাইনাস করতে হবে। আচ্ছা তোমরা অনেকে হয়তো ভাববে যে বেশি হচ্ছে এইটা, মাইনাস মানে 13.6 বেশি, কিন্তু মাইনাস আছে না সামনে মাইনাস, তো বেশি কোনটা 3.4 হচ্ছে বেশি, তাহলে ইকুয়ালস টু -3.4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -13.6, এটা করে দেখবে তোমরা, তোমাদের অ্যান্সার হবে 10.2 EV, মানে তোমাদের অপশন এ হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। বুঝা গেল? এখানে n2 1 আর 2 দুটো অরবিটের পার্থক্য বলেছে, তোমাদের অনেক সময় বলে দিতে পারে যে 1 আর 3, তো একই রকম ভাবে E1 বের করবে আর E3 বের করবে, করে তাদের মাইনাস করে দেখবে যে ভ্যালুটা হবে সেটাই।
এবার হচ্ছে 7 নম্বরটা দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং স্পেকট্রা সিরিজ, যে কোন স্পেকট্রাল সিরিজটা লাইজ ইন দ্য ভিজিবল রিজন, বা নিম্নলিখিত কোন স্পেকট্রাল সিরিজ দৃশ্যমান অঞ্চলে বা রিজনে পড়ে। দেখো আমি বলেছি লাইম্যানটা কি ছিল, তুমি দেখো সেই পুরনো পিছনে গিয়ে দেখো টেবিলটাতে, লাইম্যানটা ছিল তোমার ইউভি, বালমারটা কি ছিল ভিজিবল, আর বাকি সব তারপরে সবাই ছিল আইআর। তো তাহলে এখানে অপশন কোনটা হবে? বি অপশন হবে। বালমার সিরিজ হচ্ছে তোমার ভিজিবলে থাকে, আর যদি ইউভি বলতো তাহলে হচ্ছে লাইম্যান হতো, বুঝা গেল। আর বাকি সব বালমারের পর যা আছে সবাই হচ্ছে আইআর। এবার দেখো তোমার হচ্ছে বোরফিল্ড হয়ে গেল। এবার হচ্ছে তোমরা যেটা মানে আমি ডিসকাস করব সেটা হচ্ছে সমারফিল্ড থিওরি। সেটা কিরকম দেখো, তোমাদের যে সিলেবাসে আছে এরকম করে লেখা আছে সমারফিল্ড মডেল সিম্পল আইডিয়া। তোমাদের জাস্ট একটা আইডিয়া দরকার, জাস্ট একটা সিম্পল একটা আইডিয়া থাকলে হবে। দেখো এরও একটু ব্যাকগ্রাউন্ড জেনে নাও। বোর অ্যাটমিক মডেল যেটা এক্সপ্লেন করতে তোমার হচ্ছে ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারছিল না, সে শুধু একটা সিঙ্গেল মানে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রা সেটাই শুধু এক্সপ্লেন করতে পারছিল, তার থেকে বেশি স্প্লিট মানে বেশি কিছু এক্সপ্লেন করতে পারেনি। যেমন তার মধ্যে ছিল জিমেনের এফেক্ট এক্সপ্লেন করতে পারেনি, স্টার্ক এফেক্ট এক্সপ্লেন করতে পারছিল না, ঠিক আছে। তার জন্য কি হয় 1916, দেখো এই ইয়ার গুলো কিন্তু মনে রাখবে, বারবার বলছি, বোর মডেল কততে এসেছিল 1913, সমারফিল্ড মডেল কত 1916। তার সায়েন্টিস্টের নাম কি না, এই যে বোর মডেল দিয়েছিল তার সায়েন্টিস্টের নাম কি ছিল নিলস বোর, এর ক্ষেত্রে কি না আর্নল্ড সমারফিল্ড, ঠিক আছে। সে হচ্ছে ইন্ট্রোডিউস করে ইলিপ্টিক্যাল অরবিট। দেখো বোর বলেছিল যে সার্কুলার অরবিটে ঘুরতে থাকে, কিন্তু ওই যে সমারফিল্ড বলছে যে না, ইলেকট্রন গুলো সার্কুলার অরবিটে ঘুরে না, তারা হচ্ছে উপবৃত্তাকার মানে এরকম ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরতে থাকে। এই যে দেখো ইলিপ্টিক্যাল অরবিট মানে সার্কুলার নয়, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল অরবিট অ্যান্ড রিলেটিভিস্টিক কারেকশন। তো এ কি করেছিল, সমারফিল্ড কি পোস্টুলেট দিয়েছে না, এক্সটেন্ডেড বোর মডেল টু ইলিপ্টিক্যাল অরবিট টু এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার অফ দ্য স্পেকট্রাম লাইন। মানে কি বোর মডেল হচ্ছে তোমার মানে যে সার্কুলার পাথে ঘুরতে থাকে এইটা বলেছে, যার জন্য হচ্ছে সে শুধু একটাই ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু স্পেকট্রাম গুলো আলোচনা করতে পেরেছিল। কিন্তু সমারফিল্ড কি করেছে, সেটাকে এক্সটেন্ড করে ইলেকট্রিক্যাল অরবিট ধরে নিয়ে সে হচ্ছে ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করেছে। 2 নম্বর কি, যে সমারফিল্ড হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তোমরা আমি পড়াবো, আমি একটু পরেই তো তোমাদের পড়াবো বিভিন্ন রকম কোয়ান্টাম নাম্বার, এন, এল, এম, যেটাকে এম বলতে পারো, বা এম, এটাকে এল বা এম এল বলা হয়, এম বা এম এস বলতে পারো, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এস। এরকম 4টা কোয়ান্টাম নাম্বার থাকে, আমি এক্ষুনি পড়াবো তোমাদের। তো এর মধ্যে এলটাকে হচ্ছে কিন্তু এই যে সমারফিল্ড মডেল সে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে ইন্ট্রোডিউস করেছিল, বা প্রথম হচ্ছে বলেছিল যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কিসের জন্য না, এই যে শেপ অফ দ্য অরবিট, যে অরবিটের যে শেপ আকার সেটা এক্সপ্লেন করার জন্য তোমার হচ্ছে এল কে ইন্ট্রোডিউস করে। কে করে না, সমারফিল্ড। তারপর বলছে আরো একটা তোমার হচ্ছে কোয়ান্টাম নাম্বার এক্সপ্লেন করেছিল, সেটা হচ্ছে এন। তোমরা সবাই জানো এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এন আর এল দুটোই হচ্ছে তোমার কে ইন্ট্রোডিউস করে, সমারফিল্ড, ঠিক আছে। এরকম কোশ্চেন আসতে পারে। তো দুটো কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হচ্ছে তোমার কি এনার্জি লেভেল ডিটারমাইন করার জন্য, আরেকটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে অরবিটের শেপ ডিটারমাইন করার জন্য, সেটা সার্কেল না ইলিপস স্ট্রাকচার সেটা এক্সপ্লেন করার জন্য তোমার হচ্ছে এল এর ইন্ট্রোডিউস করে, যার ফলে এ কিনা এক্সপ্লেন করতে পারে কি জিনিস যেটা বোর পারেনি, জিমেন অ্যান্ড স্টার্ক এফেক্ট, ঠিক আছে। জিমেন অ্যান্ড স্টার্ক এফেক্ট এইটা এক্সপ্লেন করতে পেরেছিল। তো সাকসেস কোথায় আছে, এরও কিছু সাকসেস আছে, এরও কিছু লিমিটেশন আছে। যেমন কি ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পেরেছে, জিমেন এফেক্ট, স্টার এফেক্ট এক্সপ্লেন করতে পেরেছে। আর হচ্ছে যে সাব এনার্জি লেভেল মানে কি 1s, ধরো একটা 1s এর ক্ষেত্রে 1s আছে, এটা ধরো 2s, এই যে 2p এগুলো হচ্ছে কিন্তু এ ভালো করে এক্সপ্লেন করতে পেরেছিল, ঠিক আছে। 2p যে 3টা অরবিট মানে অরবিটাল থাকে সেগুলো ভালো করে এক্সপ্লেন করতে পেরেছিল। কিন্তু এখানে হচ্ছে তোমার হচ্ছে একটা এরও কিছু লিমিটেশন আছে, যে কুড নট এক্সপ্লেন দ্য স্পেকট্রাম মাল্টিপল ইলেকট্রন, যেটা বোর পারেনি এ সেটাও পারছে না। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মানে একটা ওয়েভ আর পার্টিকেল দুটোর মতোই কাজ করে, সেটা কিন্তু এ এক্সপ্লেন করতে পারছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেন করতে পারছিল না। এর জন্য কি হয়, এর 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 মানে 1916-তে
এই পোস্টুলেটটা দিয়েছিল? এর জন্য হচ্ছে 1926-এ শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসে। মানে এর কিছু লিমিটেশন ছিল, সেগুলোকে সলভ করার জন্য 1926 সালে শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসে। এটা তোমাদের নেই সিলেবাসে, এটা শুধু এমনি মনে রাখতে পারো যে 1926 সালে শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসে, যেটা কিনা রিপ্লেস করে দেয় কাকে না সমারফিল্ড থিওরিকে। ঠিক আছে, তাহলে তোমরা একদম মনে রাখো যে রাদারফোর্ড একটা মডেল দিয়েছিল, সেটাকে কে রিপ্লেস করলো? নিলস বোর। সেটাকে আবার সমারফিল্ড রিপ্লেস করেছিল, তাকে আবার শ্রোডিঞ্জার রিপ্লেস করেছে। ঠিক আছে, এইগুলো। এবার দেখো এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। এই সমারফিল্ড থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, যে হোয়াট ওয়াজ দ্য মেজর শর্টকামিং অফ বোর মডেল দ্যাট সমারফিল্ড অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ। মানে সব থেকে হচ্ছে মেজর কি জিনিস ছিল যেটা বোর এক্সপ্লেন করতে পারছিল না, এবং হচ্ছে সমারফিল্ড হচ্ছে তার জন্য মানে নিয়ে আসা হয়, বা সমারফিল্ড সেটার উপর আরো ভালো ইমপ্রুভ করেছিল। যে এক্সপ্লেনিং দ্য ফাইন স্পেকট্রাল লাইন, এইটা অপশন সি, যে ফাইন স্পেকট্রাল লাইন। কারণ সমারফিল্ড শুধুমাত্র সিঙ্গেল স্পেকট্রাল লাইন বা তোমার হচ্ছে নর্মাল যে স্পেকট্রাল লাইন হয় সেটা এক্সপ্লেন করতে পেরেছিল বোর, কিন্তু সমারফিল্ড সেটাকে আরো ভালো করে রিসার্চ করে বা ভালো করে উন্নত করেছিল, যার ফলে সে কি এক্সপ্লেন করতে পেরেছিল না ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন। আচ্ছা, 2 নম্বরটা দেখো, অ্যাকর্ডিং টু সমারফিল্ডের মতে শেপ অফ দ্য অরবিটালস কি? ইলিপ্টিক্যাল, উপবৃত্তাকার। সমারফিল্ড বলেছিল এরকম করে ঘুরতে থাকে উপবৃত্তাকার, আর বোর কি বলেছিল যে না সার্কেলে ঘুরতে থাকে। তো সেইটাকে হচ্ছে রিপ্লেস করে সমারফিল্ড বলেছিল যে না সে হচ্ছে ইলিপ্টিক্যাল উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু সমারফিল্ড দ্য শেপ অফ দ্য অরবিটাল ইজ ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। বুঝে গেল? 3 নম্বরটা কি? ইন সমারফিল্ড মডেল দ্য অরবিটস আর ক্যারেক্টারাইজড বাই। এই দেখো সমারফিল্ড মডেলের কক্ষপথগুলিকে চিহ্নিত করা হয় কিভাবে? সমারফিল্ড কি কি ইন্ট্রোডিউস করেছিল? দুটো দুটো কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করেছিল, প্রিন্সিপাল এন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তোমাদের এখন দিতে পারে যে অনলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার না, স্পিন কোয়ান্টাম নাম্বার না, দুটো কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করেছিল, সেটা কিনা প্রিন্সিপাল এন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এন আর এল, এই দুটো কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করেছে। 4 নম্বরটা দেখো, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? সি হবে। ঠিক আছে, সি। 4 নম্বর দেখো, হুইচ ফেনোমেনন ইজ বেটার এক্সপ্লেন বাই সমারফিল্ড ইলেকট্রিক্যাল অরবিট মডেল। সমারফিল্ড ইলেকট্রিক্যাল অরবিট মডেলে কোন ফেনোমেননটা ভালো করে এক্সপ্লেন করেছিল? দেখো এই চারটা যে অপশন আছে, যে জিম্যান এফেক্ট, বা এখানে যদি স্টার্ক এফেক্ট থাকতো তাহলে জিম্যান এন্ড স্টার্ক দুটো এফেক্টই কিন্তু ভালো করে এক্সপ্লেন করেছে কে? সমারফিল্ড। 5 নম্বরটা দেখো, সমারফিল্ড ফেল টু এক্সপ্লেন, সমারফিল্ড কোন জিনিসটা করতে ব্যর্থ হয়? এই দেখো ফাইন স্ট্রাকচার ভালো করে এক্সপ্লেন করেছে, অরবিটাল ইলেকট্রিক্যাল অরবিটাল এটাও ভালো করে এক্সপ্লেন করেছে, ম্যাগনেটিক এফেক্ট অফ হাইড্রোজেন যেটা জিম্যান এফেক্ট বলা হয় এটাও এক্সপ্লেন ভালো করে করেছে, কিন্তু এই জিনিসটা ভালো করে করতে পারেনি কোনটা? না স্পেকট্রাল অফ মাল্টিপল ইলেকট্রন, যে মাল্টিপল ইলেকট্রনের যে স্পেকট্রা গুলো হয় সেইটা এক্সপ্লেন করতে পারেনি কে? সমারফিল্ড করতে পারেনি। ঠিক আছে, বুঝে গেল? এই ধরনের কোশ্চেন তোমরা আরো প্র্যাকটিস করো, আরো তোমার যে কোশ্চেন আছে যেখান থেকে পাচ্ছ বই নোটস, যেখান থেকে পাচ্ছ তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো প্রচুর। থিওরি পড়ে নিলে সেটা দিয়ে আরো কোশ্চেন করতে থাকো, 50, 60টা, 70টা, 100টা যত পারবে কোশ্চেন করতে থাকো, তাহলে জিনিসগুলো মনে থাকবে। বুঝে গেল? এবার দেখো, এবার হচ্ছে ওই যে কোয়ান্টাম নাম্বার, 4টা কোয়ান্টাম নাম্বার তোমরা জানো, যে এখানে বলেছে যে কোয়ান্টাম নাম্বার এন্ড দেয়ার সিগনিফিকেন্স। যে কোয়ান্টাম নাম্বার পড়তে হবে তোমাদের হচ্ছে 4টা কোয়ান্টাম নাম্বার তোমাদের সিলেবাসে আছে, এন, এল, এম আর এস। এই 4টা কোয়ান্টাম নাম্বার কি, তারা কিভাবে ইউজ হয়, সেগুলো আমরা এইখানে আলোচনা করবো। ঠিক আছে, যে তোমরা সবাই জানো, একদম প্রথমে দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা এন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, যে এন দিয়ে প্রকাশ করা হয়, এখানে দেখো আমি শুধু বলে যাচ্ছি যে কোন কোয়ান্টাম নাম্বার কি দিয়ে প্রকাশ করা হয়, কিভাবে লেখা হয়, তার অ্যাপ্লিকেশনটা আমি পরে একটা এক্সাম্পল দিয়ে ভালো করে আমি বুঝিয়ে দেবো যে কোন জিনিসগুলো কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, যে দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সবাই জানো এন দিয়ে প্রকাশ করা হয়। এই এন এর ভ্যালুটা কি 1, 2, 3, 4, যেমন হয় না একটা অ্যাটমের ক্ষেত্রে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d,
এরকম করে লেখা হয়। এই যে 1s 2s 3s এর যে 1 2 3 এগুলো কিন্তু এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু। বুঝা গেল? এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু। তাহলে মেন এনার্জি লেভেল বা KLMN বলা হয়, মানে কিরকম, যে ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ধরলাম n ইকুয়ালস টু, এটা কি n ইকুয়ালস টু 1, এটাকে k সেলও বলা যেতে পারে। আবার ধরো বাইরে আছে, এগুলো কিন্তু সার্কেল, ঠিক আছে, এটা একটু ড্রয়িংটা খারাপ আমার। তো n ইকুয়ালস টু 2, এটাকে আমরা বলতে পারি এল সেল। এর থেকে বাইরে হবে একটা সার্কেল হবে, এটা ধরলাম n ইকুয়ালস টু 3, সেটাকে কি বলা হয়, এম সেল। ঠিক আছে, এরকম করে বলা হয়। এটা দিয়ে কি রিলেটিভ সাইজ অফ দ্য অরবিটাল, যে যত আমরা n এর ভ্যালু বেশি হবে তার অরবিটের বা কক্ষপথের যে সাইজ সেটা তত বেশি হবে। মানে n তোমরা লিখে রাখো, n ইজ প্রপোর্শনাল টু সাইজ অফ অরবিট। মানে কক্ষের যত n বেশি হবে, দেখো এখানে n1 ছিল তো এর সাইজটা ছোট, এখানে n2 এর সাইজটা তার থেকে একটু বড়, এখানে n3 এর সাইজটা তার থেকে আরো একটু বড়। তো যত n এর মান বাড়তে থাকবে অরবিটের সাইজ তত বেশি বাড়তে থাকবে। এনার্জি অফ দ্য ইলেকট্রন একই রকম ভাবে, এনার্জি অফ দ্য ইলেকট্রন হায়ার n এর মান যত বেশি হবে হায়ার এনার্জি। তার মানে কি এখানে 1s আর 2s, তাহলে তোমার যদি বলে 1s আর 2s এর মধ্যে কার এনার্জি বেশি, দেখো এখানে n এর মান কত 1, এখানে n এর মান কত 2, তাহলে 2s এর এনার্জি বেশি। বুঝে গেল? 2s এর এনার্জি বেশি, n এর মান যার যত বেশি হবে তার এনার্জি তত বেশি হবে। ঠিক আছে, এবার দেখো এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। এই যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার, এনার্জি ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার এন্ড রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার। আমি অলরেডি আলোচনা করে দিয়েছি যে এনার্জি আর সাইজ হচ্ছে যার যত বেশি হবে তার এনার্জি, n এর ভ্যালু যার যত বেশি হবে তার এনার্জিও বেশি হবে আর সাইজও বড় হবে। ঠিক আছে, 2 নম্বর কোয়ান্টাম নাম্বারটা কি না, 2 নম্বরটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, যে l দিয়ে প্রকাশ করা হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়। এই l এর মানটা কত হবে, তোমার ধরো যদি n, মানে l এর মানটা জেনারেলে লেখা হয়, আমি বললাম l এর মানটা হচ্ছে 0 থেকে n মাইনাস 1, 0 থেকে, এটা থেকে হবে, হ্যাঁ 0 থেকে n মাইনাস 1 অবধি হয়। মানে ধরো তোমার কোন একটা অরবিট, ধরো আমি ধরলাম 2s, তো n কত এখানে 2, তাহলে l এর ভ্যালু কত হবে, l এর ভ্যালু হবে 0, n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 1, এক্ষেত্রে দুটো হয়। ঠিক আছে, দুটো l এর ভ্যালু, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। বুঝে গেল? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এইভাবে লেখা হয়। বা ধরো বললো যে 4d এর ক্ষেত্রে l এর ভ্যালু কত হবে, এখানে n সমান কি 4d বলেছে, n মানে 4, তাহলে l এর ভ্যালু কত হবে 0, l এর কি কি ভ্যালু হবে 0 1 2 and 3, 3 অবধি হবে, তো 4টা l এর ভ্যালু হবে। ঠিক আছে, d। বুঝা গেল? এবার হচ্ছে এটাকে এটা হচ্ছে সাবসেল, বিভিন্ন রকম সাবসেল বা শেপ প্রকাশ করার জন্য এর সিগনিফিকেন্স হচ্ছে শেপ অফ দ্য অরবিটালস। এই দেখো এই বক্সটা তোমরা মনে রাখো, যদি l এর মান 0 হয় তাহলে সেটাকে বলা হয় সেটা s অরবিটাল বা s সাবসেল। এই স্ট্রাকচার এইগুলো কি আমি এটা পরে ডিসকাস করছি। ঠিক আছে, পরে যখন আমরা ওই যে পড়বো না নেচার এন্ড শেপ অফ s এন্ড p অরবিটাল, একদম তোমাদের সিলেবাসের লাস্ট পয়েন্টটা, সেটাতে আমি এটা আলোচনা করব। এখন শুধু মনে রাখো l এর মান যদি 0 হয় তখন সেটা কি হবে না s হবে, l এর মান যদি 1 হয় তখন সেটা p হবে সাবসেল, l এর মান যদি 3 হয় 2 হয় তাহলে সেটা d সাবসেল হবে, আর l এর মানটা যদি 3 হয় তাহলে সেটা f সাবসেল হবে। এইটুকুই তোমরা মনে রাখো। বুঝে গেল? এইটুকুই তোমাদের সিলেবাসে আছে, এইটুকুই তোমরা মনে রাখো। এবার যদি তোমাদের একটু একটু কঠিন প্রশ্ন বা একটু খুব হাইফাই কোশ্চেন দেয় তখন এরকমই দিতে পারে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এরকমই দিতে পারে যে ধরো 2s, 2s নয়, ধরো l ইকুয়ালস টু দেওয়া আছে 1। ঠিক আছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু কত হবে তোমরা সবাই জানো, ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ l ইন্টু l প্লাস 1 h বাই 2 পাই। এই কোশ্চেনটা মনে রাখো, এটা যদি খুব কঠিন বা খুব হাইফাই কোশ্চেন দেয় তখন আসতে পারে, নাহলে অতটা মানে মনে রাখো তোমরা জাস্ট। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করানো যায়, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করানোর ইকুয়েশন। বুঝা গেল? তাহলে n এর ভ্যালুটা কি, n হচ্ছে সিম্পল
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা তোমার 1s 2s 3s যদি হয় তাহলে n এর মানটা হবে 1 2 3 এরকম করে হতে থাকে, যে প্রথম এটা। আর l এর মানটা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে 0 থেকে n-1 অবধি হয়, ঠিক আছে। এবার তোমরা তৃতীয় কোয়ান্টাম নাম্বার পড়বে, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সরি 3 নম্বরটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটাকে m বা ml দিয়ে লেখা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m বা কি দিয়ে লেখা হয়, ml দিয়ে। সেটা কি, সিম্বলটা m বা ml বলে দিলাম, ভ্যালুটা কি হবে -l টু +l ইনক্লুডিং 0। মানে ধরো কোনো একটা অরবিটাল l এর মান দেওয়া আছে 2, তাহলে তার m বা এটা বাই নয়, ঠিক আছে, ml ইকুয়ালস টু কোন কোন ভ্যালু হবে, -2, -1, 0, +1, +2, 5টা ভ্যালু হবে। যদি তোমাদের দেওয়া থাকে l এর মান 1, তাহলে ml এর ভ্যালু হবে +1, 0, -1, বা তোমরা এরকম লিখতে পারো -1, 0, +1, ঠিক আছে। মানে -l2 +1 মাঝখানে 0 তো আসবেই, বুঝা গেল। এটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল এক্সপ্লেন করার জন্য লেখা হয়। আর নাম্বার অফ অরবিটাল ইন দ্য সাবসেল, যে একটা সাবসেলের ক্ষেত্রে, মানে কি তোমার ধরো p এর ক্ষেত্রে আমি তোমরা পড়েছো l এর ভ্যালু কত 1, ঠিক আছে। তো ml এর ভ্যালু কি কি হবে, -1, 0, +1। তোমরা জানো, সবাই জানো p এর 3টা অরবিটাল থাকে এটা, তো এটা ধরো -1, এটা 0, এটা +1। s এর ক্ষেত্রে l এর ভ্যালু কত 0, তাহলে ml এর ভ্যালু কি হবে, একটাই হবে, শুধু 0, বুঝে গেল। এই জন্য যে একটাই অরবিট হয় s এর ক্ষেত্রে, তার ভ্যালুটা কি 0 হয়ে যায়। সিমিলারলি d এর ক্ষেত্রে l এর ভ্যালু কত 2, তাহলে ml বা m এর ভ্যালু কত হবে -2, -1, 0, +1, +2। এই জন্য হচ্ছে d এর 5টা অরবিটাল থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এটা -2, -1, 0, +1, +2, বুঝে গেল। এই হচ্ছে তোমার হচ্ছে ml এর অ্যাপ্লিকেশন, mlটা কোথায় ইউজ করা হয়। এবার হচ্ছে সবাই তোমরা জানো স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার মানে যদি একটা ইলেকট্রন ক্লকওয়াইজ বা আপওয়ার্ড ডাইরেকশনে হয়, সেটাকে হাফ দিয়ে প্রকাশ করা হয়। আর যদি ইলেকট্রন ডাউনওয়ার্ডে থাকে, -হাফ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে যদি একটা ধরো p, কারো একটা লাস্টে আছে যে 2p3, এরকম p এর 3টা অরবিটাল 1 2 3, তাহলে s এর ভ্যালু কি, এটা দেখো +হাফ, 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 এরকম করে হয়, এরকম করে লেখা হয়। যদি তোমার এরকম ইলেকট্রন ধরো একটা মানে ধরো 2p4, তো আমি এখানে লিখছি 1টা 2টা 3টে, তো একটা করে ইলেকট্রন ভরে যাবে। এটা কোন রুলের আমি সেটাও একটু পরে পড়াচ্ছি। এই যে একটা করে সবার প্রথমে একটা ইলেকট্রন ভরে গেছে, মানে 2p4 মানে কি, 2p4 মানে 4টা ইলেকট্রন, তাহলে একটা করে প্রথমে ফিল আপ হয়ে যাবে, তারপরে হচ্ছে বাকি ইলেকট্রনটা এখানে আসবে। এটা কোন রুলে হয় সেই রুলটা আমি পড়াবো, এখনই পড়াবো, ঠিক আছে। তো দেখো যেগুলো আপওয়ার্ড আছে তার জন্য কি হবে, হাফ হাফ করে হয়ে যাবে, সব +হাফ। আর যেটা ডাউনওয়ার্ড হবে সেটা হচ্ছে তোমার -হাফ হবে। এই যে দেখো প্রথম অরবিটালে একটা নিচের দিকে আছে, তো -হাফ, বুঝা গেল। তো এটাই হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো তোমরা ভালো করে লিখে রাখো n কি, l কি, l এর ভ্যালু কতগুলো হয় কিভাবে ডিটারমাইন করে, ml এর ভ্যালু কতগুলো হয় কিভাবে ডিটারমাইন করে, স্পিন কোয়ান্টাম নাম্বার বা s বা ms কিভাবে ডিটারমাইন করে, সেগুলো ভালো করে খাতাতে নোটস করে ভালো করে পড়ো, ঠিক আছে। এবার দেখো এখানে একটা সামারি করে দিয়েছি আমি, এখানে সামারি টেবিল আছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা কি দিয়ে প্রকাশ করা হয়, s, তার মানটা কি 1 2 3 বিভিন্ন রকম হয়, সেটা কি ডিনোট করে, সেল ডিনোট করে। আর কিসের ক্ষেত্রে ইউজ করা হয় থাকে না, সাইজ বা এনার্জি ডিটারমাইন করার জন্য। 2 নম্বর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি না 0 টু n-1 ভ্যালু, 0 টু n-1 ভ্যালু হয়, যেটা হচ্ছে সাবসেল বিভিন্ন রকম sp,d হয় না, যে l এর মান 0 হলে s, l এর মান 1 হলে p, l এর মান 2 হলে d, l এর মান 3 হলে f, এই l এর ভ্যালু থেকেই পাওয়া যায়, ঠিক আছে। তাই জন্য হচ্ছে সাবসেল ডিনোট করে, মানে সাবসেল ডিটারমাইন করার জন্য। শেপ অফ দ্য অরবিটাল,
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম বাই এম এল দিয়ে প্রকাশ করা হয়, যেটা মাইনাস এল থেকে প্লাস এল, শুধু মাইনাস এল প্লাস নয়, মাঝখানে যে জিরো হবে সেটাও হবে, ঠিক আছে, যেটা হচ্ছে অরবিটের ওরিয়েন্টেশন প্রকাশ করে। স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা প্লাস বা মাইনাস হাফ, যদি আপওয়ার্ড হয় তাকে প্লাস হাফ, যদি ডাউনওয়ার্ড হয় তাহলে মাইনাস হাফ। স্পিন ডাইরেকশন প্রকাশ করে এটা দিয়ে, ঠিক আছে। এবার দেখো, যেমন এখানের ক্ষেত্রে এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু দেখো, যে এটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমি বারবার বলছি, এর আগের ভিডিওতেও বলেছি বা আবার বলছি, তোমরা 1 থেকে 36, আমি যখন পিরিয়ডিক টেবিল পড়াবো তখন তো মানে পিরিয়ডিক পুরো টেবিল দিয়ে আমি বোঝাবো, কিন্তু তোমরা নিজে থেকে 1 থেকে 36 অবধি যত অ্যাটম আছে সবার অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, তাদের পিরিয়ডিক টেবিলের পজিশন কি, আর তাদের ইলেকট্রনিক কনফিগারেশন একদম মুখস্থ করে নাও, বলছি বারবার। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন যদি না জানো তাহলে কিন্তু অনেক কোশ্চেন পাবে, যেগুলো ছেড়ে দিয়ে আসতে হবে। যেমন অক্সিজেন, তার অ্যাটমিক নাম্বার 8, তার যদি ইলেকট্রনিক কনফিগারেশন না জানো তাহলে এরকম ছোট ছোট কোশ্চেন গুলো কিন্তু একদম সহজ সহজ কোশ্চেন গুলো তোমাদের ছেড়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। 1 থেকে 36 অবধি প্রচুর এটা ইউজ হবে, মানে 1 থেকে 36 অবধি যে মলিকুল গুলো আছে, যে অ্যাটম গুলো আছে, তাদের তুমি যদি অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, মলিকুলার ওয়েট, তারপর হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিলের তাদের পজিশন, আর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন জেনে যাও, অনেক চ্যাপ্টার আছে সেখানে তোমরা পাবে। যেমন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার আছে, পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার আছে, রেডিও অ্যাক্টিভিটি আছে, আর অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, আর সেখানে তোমাদের এই জিনিসগুলো দরকার হবে, বুঝলে। তাহলে 1 থেকে 36 অবধি তোমরা 11-12 এর ক্ষেত্রেও যখন পড়তাম আমরা, স্যাররা বারবার বলতো, তো আমিও তোমাদের একটু মনে করে দিচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখার দরকার, ঠিক আছে। তো দেখো, এটার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন এটা 1s2 2s2 2p4। তো n এর ভ্যালু কত, এই যে দেখো 2p বলেছে 2, l এর ভ্যালু p এর ক্ষেত্রে l এর ভ্যালু কত, এই দেখো 1। m এর কটা ভ্যালু হয়, m এর কটা ভ্যালু হবে, দেখো l এর ভ্যালু যদি 1 হয় তাহলে m এর কটা ভ্যালু হবে, +1 0 -1, তিনটা ভ্যালু, ওই জন্য 3। আর s কি, প্লাস হাফ, কারণটা কি দেখো 2p4 বলেছি, তাহলে একটা একটা করে ইলেকট্রন ঢুকে গেল প্রথমে তিনটা, আর বাকি যে চতুর্থ নম্বর ইলেকট্রনটা সেটা এখানে ঢুকবে। তো এখানে প্লাস হাফ, এখানে প্লাস হাফ, এখানে প্লাস হাফ, ঠিক আছে। আর এইটা উল্টো, এই যে ডাউনওয়ার্ড ডিরেকশন, তার জন্য মাইনাস হাফ। তাহলে এদের যোগফল কত হবে, +1 +1। তো +1 ফর 2 স্পিন আপওয়ার্ড ডিরেকশন, মানে এই যে আপওয়ার্ড ইলেকট্রনের জন্য, বুঝে গেল এস এর মান। এবার দেখো, এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসতে পারে, মানে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি একটু আলোচনা করছি। এখানে দেখো কোয়ান্টাম নাম্বার তার সিগনিফিকেন্স থেকে এখানে এরকমই কোশ্চেন আসতে পারে যে এই যে নিচে যে সেটগুলো দেওয়া আছে না, এর মধ্যে কোন সেটটা অ্যালাউ নয়, কোন সেটটা অ্যালাউ করে না। আমি ডিরেক্ট, তোমরা ট্রাই করে দেখো কোন সেটটা অ্যালাউ করে না। আমি ডিরেক্ট পুরো অ্যান্সারে চলে যাচ্ছি, কারণ না হলে অনেকটা বেশি এক্সপ্লেনেশন হয়ে যাবে, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তার জন্য যে অ্যান্সারটা কি আর সেটা কেন অ্যালাউ করে না, শুধু সেটা আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। যেমন ধরো সি, এইটা হচ্ছে তোমার অ্যালাউ করে না, কেন? তোমরা যারা পারবে তারা বলো, যে এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, নট অ্যালাউ বলেছে, ঠিক আছে। মানে কোনটা তোমার হচ্ছে কোয়ান্টাম নাম্বারের যে নিয়মগুলো আছে, যে রুলগুলো আছে, সেইটার সঙ্গে ম্যাচ করে না, সি। দেখো সি এর ক্ষেত্রে কি n ইকুয়ালস টু 3, l ইকুয়ালস টু 3, এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব নয়, কারণ আমি একটু আগে বলেছি যে n ইকুয়ালস টু যে ভ্যালুটা হবে, l এর মান কি হবে, 0 থেকে n মাইনাস 1। তো যদি n ইকুয়ালস টু 3 হয়, l এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, l এর প্রথমত l এর কোন কোন ভ্যালুগুলো হবে, 0 1 2। তো l এর ম্যাক্সিমাম ভ্যালু কি 2, এখানে 3 কি করে হয়, তো এটা অ্যালাউ করে না, বুঝে গেল। তার জন্য হচ্ছে আমাকে m আর s এর ভ্যালু দেখারই দরকার নেই, n এর ভ্যালু থেকেই l এর ভ্যালু থেকেই বোঝা গেল যে এটা অ্যালাউ করবে না। এখানে যদি 2 হতো তাহলে আমি m টা দেখতাম যে m টা অ্যালাউ করছে কিনা, s টা অ্যালাউ, তো প্রথমের ক্ষেত্রেই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটা অ্যালাউ করবে না, বোঝা গেল। তাহলে কেন বললাম, n এর ভ্যালু যদি 3 হয়, l এর ভ্যালু ম্যাক্সিমাম 2 হবে, আর l এর কটা ভ্যালু হবে, 0 1 2 অবধি, ঠিক আছে। l এর, কারণ n এর যাই ভ্যালু হোক না কেন, l এর ভ্যালু হয় 0 থেকে n মাইনাস 1 অবধি, তো 2 অবধি 3 কি করে হবে, হবে না, তো এটা অ্যালাউ করে না। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বরটা বলেছে যে ফর এ গিভেন ভ্যালু অফ n, যে n এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য টোটাল নাম্বার অফ অরবিট কতগুলো হয়।
n স্কোয়ার হয়, n স্কোয়ার। এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? যে তোমাদের যদি বলে যে একটা গিভেন ভ্যালু অফ n, ধরো n এর একটা ভ্যালু দেওয়া আছে, বলছে যে কতগুলো অরবিটাল হবে সেখানে, তো নাম্বার অফ অরবিটাল কত হয়, n স্কোয়ার। সেটা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1s, এখানে n এর ভ্যালু কত, 1, 1s, এখানে n এর ভ্যালু কত, 1, এই জন্য একটাই অরবিটাল। ধরলাম 2s বা 2p, n এর ভ্যালু কত, 2, এই জন্য এখানে তাহলে অরবিটাল, নাম্বার অফ অরবিটাল কত হবে, n স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার, 4টা হয়, এই জন্য দেখো একটা 1 মানে 2s, আর হচ্ছে একটা দুটো 2p3, টোটাল 4টা হয়। বুঝে গেল? n এর ভ্যালু যদি n হয়, অরবিটালের সংখ্যা n স্কোয়ার হবে। যেমন 1s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত, 1, তাহলে n স্কোয়ার কত, 1, এই জন্য এর ক্ষেত্রে একটাই অরবিট যেটা 1s। 2s বা 2p এর ক্ষেত্রে n এর ভ্যালু কত, 2, তো নাম্বার অফ অরবিটাল কত হবে, n স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, এই জন্য হচ্ছে একটা হয় সামনে হয় 2s আর 3টা 2p, 4টা। তো একই রকম ভাবে তোমরা যদি 3 এর ক্ষেত্রে দেখো, ধরো 3s 3p 3d, এখানে n এর ভ্যালু কত, 3, তাহলে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে, 3 স্কোয়ার মানে n স্কোয়ার হয়, ইকুয়ালস টু কত, 9। কিরকম হয় দেখো, 3s এর জন্য একটা, 3p এর জন্য 3টা, আর 3d এর জন্য 5টা, একটা, দুটা, 3টা, 4টা, 5টা, তো টোটাল 9। এই জন্য হচ্ছে এই যে 3s 3p 3d এর ক্ষেত্রে নাম্বার অফ অরবিটাল 3। তো এইটা হচ্ছে তোমার, বুঝে গেল উদাহরণ দিয়ে এটা। 3 নম্বরটা কি হয়, দ্য নাম্বার অফ পসিবল ভ্যালু অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার n ফর l, m ফর l, মানে যখন l এর ভ্যালু 2, বলেছে যে নাম্বার অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m কতগুলো হবে, কতগুলো হবে, মুছে দিচ্ছি এগুলো, ঠিক আছে? 3 নম্বরটা কোশ্চেনটা দেখো, যে নাম্বার অফ পসিবল ভ্যালু অফ m ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যার ক্ষেত্রে l ইকুয়ালস টু 2। আমরা কি জানি, l যখন l এর যে কোনো একটা ভ্যালু হয়, তো m এর ভ্যালুটা কি হবে, মাইনাস l থেকে শুরু করে প্লাস l অবধি। মানে এখানে কোশ্চেনে তোমার l এর যদি 2 হয়, তাহলে m l বা m এর ভ্যালু হবে কোনগুলো, -2, -1, 0, +1, +2, কটা ভ্যালু, 1 2 3 4 5, এই অপশনটা হচ্ছে ঠিক তোমার। বলেছে যে নাম্বার অফ পসিবল ভ্যালু অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m ফর l ইকুয়ালস টু 2। এখানে যদি l ইকুয়ালস টু 1 হতো, যদি বলতো l ইকুয়ালস টু 1 এর ক্ষেত্রে, তখন m এর ভ্যালু কোনগুলো হতো, +1, 0, -1, বা এরকম মাইনাস থেকে স্টার্ট করলে -1, 0, +1, 3টা। বুঝে গেল? 4 নম্বর কোশ্চেনে দেখো, দ্য কোয়ান্টাম নাম্বার হুইচ ডিটারমাইন শেপ অফ দ্য অরবিটাল, মানে কোন কোয়ান্টাম নাম্বারটা একটা অরবিটালের শেপ ডিটারমাইন করে, আকার ডিটারমাইন করে, কোন কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l, তাই না? কিরকম করে, আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো, l এর মান যখন 0 হয়, তখন কোন অরবিটাল হয়, s, সেটা হচ্ছে স্ফেরিক্যাল। l এর মান ধরো 1, তখন কি হয়, p অরবিটাল, যেটা হচ্ছে ডাম্বেল শেপ। তো l এর মান হচ্ছে একটা অরবিটালের শেপ বা আকার নির্ধারণ করে, বুঝে গেল, l এর মান অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে দ্য কোয়ান্টাম নাম্বার হুইচ ডিটারমাইন দ্য শেপ অফ দ্য অরবিটাল, শেপ অফ দ্য অরবিটাল মানে আকার, অরবিটালের আকার কোন কোয়ান্টাম নাম্বারটা ডিটারমাইন করে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 5 নম্বর কি হচ্ছে, হাউ মেনি ইলেকট্রনস ক্যান হ্যাভ n ইকুয়ালস টু 3 l ইকুয়ালস টু 1, বলো, এটা মুছে দিচ্ছি আমি। 5 নম্বরটা দেখো, যে হাউ মেনি ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন থাকে যখন n এর ভ্যালু 3 হয় আর l এর ভ্যালু 1 হয়, সেই অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে। আচ্ছা, n এর ভ্যালু 3 মানে কি, n এর ভ্যালু 3 মানে 3,
মানে ওই যে হয় না 1s 2s 2p 3s 3p 3d, তো 3 বলেছে মানে কি, তাহলে যে কোনো এটা হতে পারে, হয়তো 3s হতে পারে, 3p হতে পারে, বা 3d হতে পারে। l এর ভ্যালু 1 বলেছে মানে কি, p অরবিটাল, মানে এটা 3p 3p। তাহলে 3p মানে আমরা জানি এরকমই হয় বক্স একটা, মানে তিনটা অরবিটাল থাকে, একটাতে দুটো করে ইলেকট্রন থাকে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, তো টোটাল কটা ইলেকট্রন হয়, ছটা। তো দেখো এই অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে যখন n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 1 হয় তখন কতগুলো ইলেকট্রন থাকে, মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ছটা ইলেকট্রন থাকতে পারে। কিভাবে ক্যালকুলেট করলাম এখানে বুঝতে পারলে, যে n এর ভ্যালু 3 মানে সেটা হয় 3s হবে বা 3p হবে বা 3d হবে, আর যেহেতু l এর ভ্যালু 1 দেওয়া আছে মানে p হবে, তার মানে 3p। 3p তে কটা ইলেকট্রন থাকে, ছটা। p অরবিটালে ছটা ইলেকট্রন থাকে। s যখন দেওয়া থাকবে তখন দুটো ইলেকট্রন থাকে, p তে ছটা ইলেকট্রন থাকে, d তে 10টা ইলেকট্রন থাকে, আর f যদি বলে 14টা ইলেকট্রন থাকে। বুঝলে, টোটাল 14টা করে ইলেকট্রন থাকবে p, মানে f যখন থাকবে, ঠিক আছে। এবার দেখো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ডেফিনেশনটা কি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলেছে যে একটা অরবিটালে, ঠিক আছে, দুটো ইলেকট্রন থাকে আমরা জানি, একটা আপওয়ার্ড ডাইরেকশন একটা ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাদের ক্ষেত্রে এই যে চারটা যে কোয়ান্টাম নাম্বার n l m আর s, এই চারটা ইকুয়ালস হতেই পারে না। এ কত সালে, 1925 সালে বলেছিল, এটা 1925 সালে, যে একটা অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে তাদের n l m আর s তার ভ্যালুটা সেম, মানে চারটাই সেম হবেই না, কখনোই হতে পারে না। যে এখানে ডেফিনেশনটা তুমি যদি একটু ভালো করে মানে ইংলিশে ভালো করে বলি, যে নো টু ইলেকট্রন ইন দ্য অ্যাটমস হ্যাভ সেম সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার। মানে চারটা কোয়ান্টাম নাম্বার, যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে সে দুটোর চারটা কোয়ান্টাম নাম্বারই সেম, সেটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে, কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন বলেছে। তারপর দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো একটু পড়ে নেবে তোমরা, যে অরবিটালের গিভেন দ্য অরবিটাল n l m যদি তিনটে সমান হয় s তার অবশ্যই অপোজিট হবে। কারণ দেখো একটা ধরো আমি ধরলাম এখানে 1s, 1s এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, তার মানে যেটা আপওয়ার্ডে আছে সেটা প্লাস হাফ, তাহলে ডাউনওয়ার্ডে যেটা থাকবে সেটা মাইনাস হাফ, তার মানে কি s এর মান, তার মানে এটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো যদি n l m তিনটাও সমান হয় s এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। তার জন্য হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলেছে যে দুটো ইলেকট্রন একটা অরবিটালে থাকলে সেটা কখনোই সেম চারটা কোয়ান্টাম নাম্বার হতে পারে না একটা অ্যাটম, অরবিটাল নয় সরি, একটা অ্যাটমের মধ্যে। বুঝে গেল। যেমন এখানে আমি এখানে এক্সাম্পলটা দিয়েছি 1s এর ক্ষেত্রে কি দুটো, দেখো এটা ধরলাম 1s একটা দুটো, 1s n এর মান কি 1, তার মানে দুটো ইলেকট্রনের ক্ষেত্রেই n এর মান 1। বুঝে গেল। l s এর ক্ষেত্রে 0, দুটো ইলেকট্রনের ক্ষেত্রে s এর ক্ষেত্রে 0। বুঝে গেল। m l যেহেতু 0, তো m এরও একটাই ভ্যালু হবে, সেটা কি 0, তার মানে দুটো ইলেকট্রনের ক্ষেত্রেই m এর ভ্যালু হচ্ছে সেম, তার মানে কি n সেম হলো, l সেম হলো, m সেম হলো। s দেখো আপওয়ার্ডের জন্য আমি একটু আগে বলেছি হাফ, আর ডাউনওয়ার্ডের জন্য মাইনাস হাফ, তো s সেম নয় তাহলে। বুঝলো। এই জন্য বলেছি যে একটা অ্যাটমের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, মানে দুটো ইলেকট্রন কখনোই চারটা কোয়ান্টাম নাম্বারের সঙ্গে সেম হয় না। বুঝলো, এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এখানে ওটা একটু ওই কথাটাই হচ্ছে বিভিন্ন রকম ঘুরে ফিরে এখানে আলোচনা করেছে। আর ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, যেমন ওখানে নাম্বারস অফ অরবিট কতগুলো হয়, অরবিটাল কতগুলো হয় n স্কয়ার, তো একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার, 2n স্কয়ার। একটা সেলে 2n স্কয়ার ইলেকট্রন থাকে। এবার হচ্ছে কোশ্চেন আসতে পারে যে একটা সেলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কতগুলো থাকতে পারে, 2n স্কয়ার। বুঝে গেল। এবার দেখো এটা অ্যাপ্লিকেশন, এর অ্যাপ্লিকেশন মানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন কি, স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, অ্যাটমের স্ট্রাকচার ডিটারমাইন করতে পারে, পিরিয়ডিক টেবিল আমরা আলোচনা করতে পারি, স্টেবিলিটি অফ দ্য ম্যাটার মানে যে মেটাল যে থাকে তাদের স্টেবিলিটি, ভলিউম ফিল্ড নন কেবল, এগুলো বিভিন্ন রকম থাকে, অতটা একটু পড়ে নাও তোমরা এগুলো জিনিসগুলো, কিছু না অত বেশি কিছু নেই, ঠিক আছে। যে অ্যাপ্লাইজ অনলি ফর ফার্মিয়ানস আর নট অ্যাপ্লিকেবল টু দ্য বোসন, ঠিক আছে, এগুলো জাস্ট নর্মাল থিং,
এবার তোমরা পড়ে নাও এমনি। এখানে একটু শর্ট ফর্ম করে দিয়েছি যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা, সেটা কিনা পাউলি হচ্ছে প্রপোজ করেছিল 1925 সালে। আর সেটা কেবলমাত্র অ্যাপ্লাইড কিসের জন্য না, ফার্মিয়নস, যেটা ইলেকট্রন বলে, ঠিক আছে। আর কি স্টেটমেন্ট দিয়েছিল যে দুটো ইলেকট্রনস ক্যান নো টু ইলেকট্রন, যে দুটো ইলেকট্রনের কখনোই চারটা কোয়ান্টাম নাম্বার সেম হবে না, বুঝে গেল। আর এই যে একটা অরবিটাল যে থাকে, এরকম একটা অরবিটাল হয়, তাতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে উইথ অপোজিট স্পিন, ঠিক আছে। এখানে এরকম দুটো ইলেকট্রন থাকে উইথ অপোজিট স্পিন। অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট আর পিরিয়ডিসিটি ডিটারমাইন করার জন্য এটাকে অ্যাপ্লিকেশন করা হয়, বুঝে গেল। এবার দেখো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে ধরো 1 নম্বর কোশ্চেনটা, যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল স্টেট কি ব্যাখ্যা করেছে। যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী কি বলেছে, 2 electrons in the atoms can have set, এটা না, এটা ভুল। only 1 electron can occupy in the orbital, এটাও ভুল, ঠিক আছে। no 2 electron in the atom can have same set of 4, এটা ঠিক। যে দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার সেম হতেই পারে না, ঠিক আছে, এটা ঠিক। অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 2 নম্বরটা দেখো, হাউ মেনি ইলেকট্রনস ক্যান অকুপাই ইন দ্য সেম অরবিটাল অ্যাকর্ডিং টু পাউলি অনুযায়ী, পাউলি প্রিন্সিপাল অনুযায়ী একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম দুটো। হুইচ অফ দ্য ফলোইং ভায়োলেটস পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল নিচের মধ্যে কোনটা ভায়োলেট করেছে, দেখো কোনটা লঙ্ঘন করেছে, ভায়োলেটস করেছে। 2 electron in 2s with opposite spin, 2 electron in 1s with opposite spin, 2 electron with 2s in same spin, 2 electrons in 3d with opposite spin। এই যে দেখো বিটা, দুটো ইলেকট্রন 2p-তে সেম স্পিন, কখনোই সেম স্পিনে থাকতে পারে না। যে একটা অরবিটে যখন দুটো ইলেকট্রন থাকবে সেটা অবশ্যই অপোজিট স্পিনে থাকবে, একটা আপওয়ার্ডে থাকলে একটা ডাউনওয়ার্ডে থাকবে, তো সেম স্পিন, এটা ভায়োলেট করেছে, ঠিক আছে। এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল লঙ্ঘন করেছে। কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের রুলই হচ্ছে চারটা কোয়ান্টাম নাম্বার সেম হয় না কখনো, তো এটা যদি সেম স্পিনে থাকে তাহলে তো দুটোই সেম হয়ে যাবে না, প্লাস আপ করে, বা তোমার হচ্ছে দুটোই ডাউন আছে তাহলে মাইনাস আপ হয়ে যাবে, তো এটা কখনোই সম্ভব নয়। একটা ইলেকট্রন আপওয়ার্ড থাকলে একটা ইলেকট্রন ডাউনওয়ার্ড থাকবে। 4 নম্বরটা বলেছে হুইচ কোয়ান্টাম নাম্বার ইজ মোস্ট রিলেটেড টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী কোন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড, সরাসরি সম্পর্ক আছে, মানে সরাসরি যুক্ত। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এটা মনে রাখো যে হুইচ কোয়ান্টাম নাম্বার ইজ মোস্ট রিলেটেড টু দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 5 নম্বরটা কি বলেছে, যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল হেল্পস টু এক্সপ্লেন, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি হেল্প করে এক্সপ্লেন করার জন্য, যে পিরিয়ডিক টেবিল এক্সপ্লেন করতে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিরিয়ডিক টেবিলে যে বিভিন্ন মলিকুলগুলো কোনখানে কোনটা থাকবে, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি, সেগুলো এক্সপ্লেন করার জন্য কিন্তু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো এনার্জি অফ দ্য অরবিটাল। এনার্জি অফ দ্য অরবিটাল, যে তোমরা জানো যে এরকম এনার্জি অরবিটাল এনার্জি হয় 1s 2s 2p 3s 3p, এইখানে একটা মানে এক্সেপশনাল হয়ে যায়, 4s টা আগে চলে আসে, তারপরে 3d, তারপর 4p, এরকম করে, ঠিক আছে। এনার্জি হচ্ছে এই অর্ডারে, যে 1s এর থেকে 2s এর বেশি, তারপর 2p এর বেশি, 3s এর বেশি, 3p বেশি, 4s এর বেশি, এরকম, বুঝে গেল। যে এটা হচ্ছে, এইটা শুধু মনে রাখবে তোমরা, 4s এর 3d এর আগে কিন্তু 4s, 3d এর আগে 4s আসে, মানে কোন ইলেকট্রন যদি যেতে চায় সেটা হচ্ছে 3d থেকে 4s এ গিয়ে আগে মানে এন্টার করে যাবে, বুঝে গেল। এই সিরিজটা তোমরা মনে রাখো, এটা হচ্ছে এনার্জি অফ দ্য অরবিটালের সিরিজ, এটা লিখে রাখো 1s 2s 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d, এরকম করে চলতে থাকে। যেখানে দেখো তোমরা পড়েছো সবাই n প্লাস এল রুল, n প্লাস এল রুল, যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু n প্লাস এল রুল, মানে যার n প্লাস এল এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি। তাহলে এবার আসা যাক তাহলে ওই এক্সেপশনালটাই,
বুঝা গেল যে এনার্জি, এখানে এনার্জি প্রপোর্শনাল টু n প্লাস এল রুল, মানে যার n প্লাস এল এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি হয়। এবার দেখো এখানে কেন বলেছি যে 3D টা হচ্ছে বেশি এনার্জি দেন 4s, মানে 4s এর থেকে 3D এনার্জি বেশি। তুমি দেখো 4 এর n প্লাস এল কত হচ্ছে, 4 এর n এর ভ্যালু কত 4, এল এর ভ্যালু s এর জন্য 0, কত হচ্ছে 4। 3D এর ক্ষেত্রে দেখো n প্লাস এল আমি যদি ধরি, 3D এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 3, d সমান আছে, তার মানে এল এর ভ্যালু কত হবে 2, কত হচ্ছে 5। কার n প্লাস এল বেশি 3D এর, এই জন্য তার এনার্জি বেশি। বোঝা গেল 3D এর এনার্জি বেশি। বোঝা গেল যে n প্লাস এল যার বেশি হবে তার এনার্জি বেশি হবে। 4s এর থেকে 3D এর এনার্জি কেন বেশি হয়, দেখো তুমি 3D 4s এর ক্ষেত্রে n প্লাস এল সমান 4 প্লাস 0 ইকুয়ালস টু 4, আর 3D এর ক্ষেত্রে n প্লাস এল সমান হচ্ছে 3 প্লাস 2 ইকুয়ালস টু 5, তো 5 তো বেশি, এর জন্য হচ্ছে 3D এর এনার্জি বেশি হয় 4s এর থেকে। এই জন্য কোন ইলেকট্রন প্রথমে যখন এন্টার করে তখন হচ্ছে প্রথমে হচ্ছে সে 4s এ যায়, তারপর হচ্ছে 3D তে যাবে। কিন্তু হ্যাঁ অনেক এক্সেপশনাল আছে যেখানে হচ্ছে 3D তোমার ফুল ফিল্ড হাফ ফিল্ড সেগুলো মানে এক্সেপশনাল আছে, কিন্তু জেনারেল ক্ষেত্রে 4s এ আগে ইলেকট্রন আসে দেন 3D। এবার দেখো আরেকটা পয়েন্ট তোমরা নোট করে রাখো, যদি দুটো অরবিটালে সেম এল প্লাস এন প্লাস এল হয়, মানে ধরো দুটো অরবিটাল আছে যাদের এন প্লাস এল এর ভ্যালু সেম, ধরো দুজনেরই 4, তাহলে কোনখানে ইলেকট্রনটা যাবে না যেখানে লোয়ার এন ভ্যালু, যার এন ভ্যালু লো তার এনার্জি কম। বুঝা গেল লোয়ার এন এনার্জি কম। এইখানে দেখো তোমরা এই যে 2p and 3s, দেখো 2p আর 3s এর n প্লাস এল কত, n কত 2, p এর জন্য হচ্ছে 1, l এর ভ্যালু তো কত হচ্ছে 3। এর ক্ষেত্রে যদি n প্লাস এল আমরা দেখি, n কত 3s এর 3, l এর মান কত s এর জন্য 0, তাহলে এখানেও 3, তাহলে দুজনের তো সমান, n প্লাস এল তো দুজনের সমান, তাহলে সেম হওয়ার ইকুয়ালস হওয়া উচিত ছিল, এখানে সমান হওয়া উচিত ছিল, কিন্তু 3s এর ক্ষেত্রে বেশি এনার্জি কেন, কারণ 2p এর ক্ষেত্রে n এর মানটা কম, এখানে দেখো 2, 2p এর ক্ষেত্রে n এর মান কম যেটা হচ্ছে 2, 3s এর ক্ষেত্রে n এর মানটা বেশি 3, তার জন্য হচ্ছে 2p এর এনার্জি কম। দেখো 2p এর এনার্জি কম। বুঝলে না দুটো জিনিস, যে যদি n প্লাস এল হচ্ছে সেম হয় তাহলে যার n এর ভ্যালু কম হবে তার এনার্জি কম হবে, যদি n প্লাস এল এর আর যেটা নর্মাল n প্লাস এল এর রুল সেটা হচ্ছে যার ক্ষেত্রে n প্লাস এল বেশি হবে সে চাইলে 2D হোক মানে সরি 3D হোক 4s হোক যাই হোক না কেন n প্লাস এল এর ভ্যালু বেশি হলে তার এনার্জি বেশি হবে। এই জন্য হচ্ছে 3D পরে আসে, আগে হচ্ছে 4s তারপর হচ্ছে 3D কিসে না এনার্জি সিরিজে, ঠিক আছে এনার্জি অর্ডারে। বুঝে গেল তো দেখো এটা এগুলো হয়ে গেল। এ হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, তো আমি অলরেডি আলোচনা করেছি। হোনস রুলটা কি, হোনস রুল বলেছে যে দুটো যখন ইলেকট্রন, হোনস রুল কি বলেছে যে তারা হচ্ছে যখন মানে ধরো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলেছে যে তোমার 4টা কোয়ান্টাম নাম্বার সেম হয় না। হোনস রুল কি বলেছে, হোনস রুল বলেছে ধরো আমি এটা পি অরবিটাল নিলাম, ঠিক আছে এটা ধরলাম 2p, কিন্তু তোমার কাছে এনার্জি আছে 2p4, তাহলে কি হবে এরকম হয়ে যাবে না 1টা 2টা 3টা 4টা এরকম করে ভরবে না, এরকম করে ভরবে না, এটা হচ্ছে হোনস রুল মানে ব্যতিক্রম হয়ে যাচ্ছে। হোনস রুল বলেছে যে যদি তোমার কাছে 4টা ইলেকট্রন থাকে আর সেটা হচ্ছে 2p অরবিটাল বা 3p বা যাই হোক না কেন তখন কি হবে সবার ক্ষেত্রে একটা করে ইলেকট্রন চলে যাবে প্রথমে, আর যেটা পড়ে থাকলো সেটা অপোজিট স্পিনে সেটা আসবে, প্রথমে সবাই একটা করে হয়ে যাবে তারপর এটা। যেমন ধরো আমি ধরলাম তোমার কাছে আছে 3d6, ঠিক আছে 3d6, তাহলে d এর জন্য কি 5টা অরবিটাল হয়, 1টা 2টা 3টা 4টা 5টা, তো সবার ক্ষেত্রে প্রথমে একটা একটা করে দিয়ে দেবে, আর যে একটা পড়ে রইলো সেটা হচ্ছে অপোজিট স্পিনে প্রথমে অ্যাড হয়ে যাবে। এটা কে বলেছে, এটাই হচ্ছে হোনস রুল, এটাই হচ্ছে হোনস রুল, ঠিক আছে এটাই হচ্ছে হোনস রুল। বুঝা গেল। এবার হচ্ছে দুটো কনসেপ্ট তোমরা মনে রাখো, এস অরবিটাল নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তোমরা সবাই জানো যে প্লাস হয়
তারপর হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি যে অরবিটালটা থাকে সেটা হচ্ছে এস অরবিটাল। তার মানে এস অরবিটালের এনার্জি হচ্ছে লো, পি অরবিটালের এনার্জি কিন্তু পি বা ডি বা এফ তাদের কিন্তু এনার্জি বেশি। তো এনার্জি অর্ডারে তোমাদের যদি অরবিটাল বলে তাহলে হচ্ছে এস এর এনার্জি সব থেকে কম, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। এটা হচ্ছে এনার্জি অর্ডার। তোমাদের যে অরবিটাল গুলো পাবে তাদের এনার্জি অর্ডারটা কি না, এস এর হচ্ছে সব থেকে কম, এই জন্য হচ্ছে সে হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তারপর হচ্ছে পি, তারপরে ডি, তারপরে এফ। বুঝতে পারো জিনিসগুলো? তাহলে এখান থেকে তোমরা পড়লে এন প্লাস এল রুল, এনার্জি অর্ডার, হোনস রুল, আর হচ্ছে কার এনার্জি বেশি কোন অরবিটালের। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। এখানে ধরো কিছু কোশ্চেন আমি একটু আলোচনা করে দিচ্ছি যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সেগুলো কিরকম, যে অ্যাকর্ডিং টু আববাভ প্রিন্সিপাল হুইচ অরবিটাল ফিল্ড আফটার 3p। দেখো 3p এর পর আববাভ প্রিন্সিপাল অনুযায়ী 3p এর পর 3d হওয়ার দরকার ছিল, কিন্তু হয় না, 4s হয়। তো অ্যান্সার হবে 4s। এটা যে ব্যতিক্রম ছিল, মানে তোমার 3s, 3p, 4s, 4d এরকম, 4d বলছি 3d এরকম করে এনার্জি অর্ডার, তো এরকম করে ইলেকট্রন ভরতে থাকে। তাহলে বলছে অ্যাকর্ডিং টু আববাভ প্রিন্সিপাল হুইচ অরবিটাল ইজ ফিল্ড আফটার 3p। 3p এর পরে কোন অরবিটালটা ফিল্ড হয়? 4s। 2 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ মানে দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি অফ দ্য ফলোইং অরবিটাল। দেখো কারেক্ট অর্ডার কোনটা, 3d 4s না, 4s আগে হয়, 4s 3d 4p, এইটা ঠিক। এটা ঠিক, 3s 3d 4p। দেখো এখানে অর্ডারে উঠে গেছে, এই যে দেখো 3s 3d 4p, তো কোন অর্ডারটা হবে? বি। এখানে অ্যান্সার কোনটা হবে? সঠিক ক্রম, প্রথমে 4s হয়, তারপর 3d, তারপর 4p। 3 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ভায়োলেটস দ্য আববাভ প্রিন্সিপাল। আববাভ প্রিন্সিপাল, আববাভ প্রিন্সিপাল জেনারেলি দুটো প্রিন্সিপালের উপর নির্ভর করে, যেটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আর হোনস রুল। তাহলে দেখো এই চারটা যে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা হচ্ছে আববাভ প্রিন্সিপালকে ভায়োলেটস করছে, লঙ্ঘন করছে। এইটা, এটা হচ্ছে তোমার আয়রন যে হয় তার ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আয়রন যে হয় তার ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে দেখো এক সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে আয়রনের কনফিগারেশন। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, বুঝে গেল? অপশন এ হচ্ছে তোমার অ্যান্সার। এবার বলেছে দেখো, সরি সরি সরি, অপশন সি হবে অ্যান্সার। আমি মুছে দিচ্ছি আবার। দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোইং ভায়োলেটস দ্য আববাভ প্রিন্সিপাল। আববাভ প্রিন্সিপাল কোনটা কোনটা ভায়োলেটস করছে? এটা ঠিক আছে, ঠিক আছে, তোমরা জানো যে 1s2 2s2 2p 3s2 তারপর 3p তারপর 4s হয়, 3d হয় না। এটাও ঠিক, এটা কি বলেছে 3d1, এটাও ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর বলেছে দেখো, এইটা অপশন হবে তোমার সি। কেন সি হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। দেখো সিটা হচ্ছে তোমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এটা হওয়া উচিত ছিল 4s2 3d4, কিন্তু 3d5 এর এক্সট্রা হাফ ফিল্ড স্টেবিলিটির জন্য এই ইকুয়েশনটা হয়। কিন্তু আববাভ প্রিন্সিপাল অনুযায়ী কি হওয়া উচিত ছিল? 4s2 3d4, কিন্তু এক্সট্রা স্টেবিলিটির জন্য, যে 3d5 এর হচ্ছে এক্সট্রা স্টেবিলিটি হয়, এই জন্য 3d5 এ তোমার হচ্ছে 3d তে 5 হয়ে গেছে, আর হচ্ছে 4s এ 1 হয়ে গেছে, এটা এক্সট্রা স্টেবিলিটির জন্য। তো এখানে হচ্ছে আববাভ প্রিন্সিপালটা ভায়োলেট করেছে,
বুঝে গেল? তো হচ্ছে 3 নম্বর মানে সি অ্যান্সারটা হবে। 4 নম্বরটাও দেখো, অ্যাকর্ডিং টু n প্লাস এল রুল, যে n প্লাস এল রুল অনুযায়ী হুইচ অফ দ্য অরবিটাল হ্যাজ লোয়েস্ট এনার্জি। আমি বলেছি যে n প্লাস এল রুলের ক্ষেত্রে প্রথমে কি না, যখন যার n প্লাস এলটা কম হবে মানে লোয়ার হবে, তার এনার্জি কম। বুঝে গেল? আর বা n প্লাস এল যদি সমান হয়, যার ক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে লো, তার ক্ষেত্রে এনার্জি কম হয়। তাহলে দেখো এখানে এই যে এখানে n প্লাস এল, দেখো n প্লাস এল কত হচ্ছে, n মানে 3 প্লাস এল এর মান কি 2, 5। এখানে n প্লাস এল দেখো n এর মান কত 4, s এর মান s এর ক্ষেত্রে l এর মান 0, তো 4। এখানে n প্লাস এল দেখো n এর মান কত 4, l এর মান 1, 5। এখানে n প্লাস এল দেখো n এর মান কত 5, s এর জন্য l এর মান কত 0, তো 5। তার মানে সবথেকে কম n প্লাস এল কার, এই যে অপশন বি 4s এর ক্ষেত্রে 4, কারণ n প্লাস এল এর মানটা হচ্ছে 4। তো এখানে বলেছে যে কোন অরবিটালটা যার ক্ষেত্রে লোয়েস্ট এনার্জি আছে, 4s এর ক্ষেত্রে, কারণ 4s এর n প্লাস এল এর ভ্যালুটা কিনা কম, তার জন্য এর লোয়ার এনার্জি। 5 এর দাগে দেখো, the energy of the 4p orbital is higher than 4p orbital এর এনার্জিটা হায়ার দেন কার থেকে, 3d and 4s বোথ হবে, বোথ 3d থেকেও বেশি, 4s এর থেকেও বেশি। আমরা কি অর্ডার জানি, 4s তার থেকে বেশি 3d, তার থেকে হচ্ছে 4p। বুঝে গেল? তাহলে 4p এনার্জি হচ্ছে 3d আর 4s বোথ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, বোথ 4s আর 4p। তো তোমরা ওই এনার্জি অর্ডারটা কিন্তু ভালো করে মনে রাখো। এবার দেখো ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা সবাই জানো, আর তোমাদের বারবার বলছি আমি যে 1 থেকে 36 অবধি সমস্ত অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো তোমরা কিন্তু মুখস্থ করে নাও একদম। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, কার্বনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, সবার ক্ষেত্রে কিন্তু 1 থেকে 36 যে পিরিয়ড টেবিলে অ্যাটম গুলো আছে তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেগুলো তোমরা ভালো করে মনে করে নাও। আমি এখানে দিচ্ছি না, কারণ এখানে দিলে তোমাদের 36টা ভ্যালু দিতে হবে, বোঝাতে হবে। তো তোমরা নিজেদের থেকে পিরিয়ড টেবিল দেখে দেখে সমস্ত অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিন্তু ভালো করে মনে করে নাও। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটা একটু আলোচনা করে দিচ্ছি। যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম এর থেকে কি কি কোশ্চেন আসতে পারে। যেমন দেখো 1 নম্বর বলেছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম, এই দেখো ইজ বলে অপশন দিয়ে দিয়েছে। তোমাদের ক্ষেত্রে এটা আমি টাস্ক দিলাম যে কোনটা হবে অ্যান্সার। ঠিক আছে, কোনটা হবে অ্যান্সার, এক্ষেত্রে কিন্তু একটু একটু মাথায় রাখবে। ঠিক আছে, কোনো যখন আমি বারবার এই জন্য বলছি যে 1 থেকে 36 অব্দি মনে করার জন্য, কারণ যখন তোমরা 1 থেকে 36 অব্দি ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে না, তখন দেখবে কিছু কিছু মলিকুল তাদের হচ্ছে হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের জন্য তারা হচ্ছে যেটা জেনারেল তোমার ইলেকট্রনিক কনফিগারেশন হয় তার থেকে আলাদা ধরনের হয়। যেমন তুমি ধরো এখানে ক্রোমিয়াম 24, ঠিক আছে, এখানে যে ক্রোমিয়াম 24 সেটা এই কনফিগারেশনটা হবে। জেনারেলি হওয়া উচিত কি ছিল, আব্বা প্রিন্সিপাল অনুযায়ী যে আর্গন, তারপর হচ্ছে 4s2 3d 4 হওয়া উচিত ছিল, কিন্তু হাফ ফিল্ডের স্টেবিলিটির জন্য তার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো যারা এই জিনিসগুলো জানবে না তারা হচ্ছে সি অপশন সিটা করে দিয়ে আসবে, কিন্তু অপশন সিটা ভুল। যারা মুখস্থ করে যায়নি 1 থেকে 36 অব্দি ইলেকট্রনিক কনফিগারেশন তারা কিন্তু এইটা করে দেবে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে 3d 5 এর ক্ষেত্রে হাফ ফিল্ডের স্টেবিলিটির জন্য 3d তে হচ্ছে 5টা ইলেকট্রন চলে যায়। ঠিক আছে, যেমন আর্গন 3d 5, কারণটা কি, হাফ ফিল্ড মানে কি, হাফ ফিল্ড মানে অনেকে জানো হয়তো এরকম 5টা হয়, তো 1টা 2টা 3টা 4টা 5টা এরকম হাফ ফিল্ড থাকলে তার স্টেবিলিটিটা হচ্ছে বেশি হয়। ঠিক আছে, হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের জন্য। 2 নম্বরটা দেখো, হুইচ প্রিন্সিপাল গভর্নস দ্য অর্ডার অফ অরবিটাল ফিলিং ইন দ্য অ্যাটম, মানে একটা অ্যাটমের মধ্যে যে কোন অরবিটালে কোন এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটা কোন সূত্র মেনে চলে, আফবাউ প্রিন্সিপাল। অনেকে হোনস রুল বলে দেবে, অনেকে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলে দেবে। দেখো আফবাউ প্রিন্সিপাল এই হচ্ছে ওই দুটো রুলই মেনে চলে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আর হোনস রুল দুটোই মেনে চলে এই আফবাউ প্রিন্সিপাল। তো মেন হবে তোমার আফবাউ প্রিন্সিপাল। আফবাউ প্রিন্সিপাল মেনেই কিন্তু একটা অ্যাটমের অরবিটালে যে অর্ডার হয়
এই যে 1s 2s 2p 3s 3p 3d এই অর্ডার গুলো কিন্তু ডিটারমাইন করা হয়, নির্ণয় করা হয়। এবার দেখো এখানে 3 থেকে দেখো, 3 থেকে বলেছে যে হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন 3+। এটা খুব সহজ, এগুলো আয়রনের যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন জানো তাহলে আয়রন 3+ এর ক্ষেত্রেও কিন্তু তোমরা জানবে। বুঝে গেল? দেখো আয়রন 26 ইলেকট্রনিক কনফিগারেশন কি, আর্গন 3d6 4s2 3+ বলেছে, তাহলে কি জেনারেলি কি হয়, আর্গন 4s2 3d6 এরকম লেখা হয়। তাহলে এখানে 3+ বলেছে, প্লাস মানে কি 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে, 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে তুমি এখান থেকে 3টা ইলেকট্রন বাইরের কক্ষ থেকে বলবে, সবাই বলবে যে এরকম আর্গন 4s2 3d3 করে দিই, তাই না? এই যে যেমন এটা আছে, কিন্তু ভুল হয়ে যাবে, এটা 3টে ইলেকট্রন বাইরে থেকে বেরোচ্ছে না। এর হচ্ছে এক্সট্রা স্টেবিলিটির জন্য, কি হয়, আয়রন 3+ যখন হবে তখন এই 4s এর যে দুটো ইলেকট্রন আর 3d6 এর একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে আর্গন 3d5 হয়ে যাবে, এই হাফ ফিল্ডের এক্সট্রা স্টেবিলিটির জন্য, বুঝলে? তাহলে অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, অপশন এ রাইট হয়ে যাবে। তো যারা ভালো করে মুখস্থ করে যাবে না তারা কি করবে, আয়রনের ক্ষেত্রে যেহেতু 4s2 3d6 আছে, তো যেহেতু 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে কারণ 3+, তো এই লাস্টের কক্ষ থেকে 3টে ইলেকট্রন বের করে দিয়ে অপশন 4s2 3d3, তার মানে অপশন এই যে বিটা ঠিক করে দেবে, কিন্তু এটা ভুল, বুঝলে? তোমার হচ্ছে অপশন এটা ঠিক হবে, কারণ হাফ ফিল্ডের জন্য 4s থেকে দুটো ইলেকট্রন আর 3d6 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 3d5 হয়ে যাবে, বুঝে গেল? 3d5 হয়ে যাবে। তো অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এবার দেখো 4 নম্বরের কোশ্চেনে কি আসতে পারে, কিরকম আসতে পারে, যে হুইচ অফ দ্য ফলোইং আয়ন ইজ আইসো ইলেকট্রনিক্স উইথ নিয়ন। আচ্ছা আমি মুছে দিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে? এখানে দেখো 4 নম্বর বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং আয়ন, কোন আয়নটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, মানে কি সেই আয়নগুলোতে হচ্ছে সেম নিয়নে যতগুলো ইলেকট্রন থাকে, মানে 10টা, এখানে জেড ইকুয়ালস টু 10 বলে দিয়েছে কোশ্চেনে, কিন্তু তোমাদের এরকম অনেক কোশ্চেন হতে পারে যে বলে দিল নিয়ন। এবার নিয়নে কতগুলো ইলেকট্রন থাকে, তার অ্যাটমিক নাম্বার কত, সেটা যদি তোমরা না জানো তাহলে এইরকম সহজ সহজ কোশ্চেন গুলো কিন্তু ছেড়ে আসবে। নিয়ন ওই 1 থেকে 36 এর মধ্যে আসে, তো তোমরা 1 থেকে 36 অবধি সমস্ত অ্যাটমের অ্যাটমিক নাম্বার মুখস্থ দরকার, ঠিক আছে? তো এখানে নিয়নের জেড ইকুয়ালস টু 10 বলেছে, কিন্তু তোমাদের অনেক সময় কোশ্চেন দিতেই পারে যে নিয়ন বলে ছেড়ে দিল, জেড ইকুয়ালস টু 10 দিলই না, তো তখন দেখতে হবে। তাহলে তোমরা এবার দেখো এখানে কি হবে, যে সোডিয়ামের কতগুলো ইলেকট্রন থাকে, 11টা। সোডিয়াম প্লাস বলেছে, একটা ইলেকট্রন কম, তার মানে 10টা। ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রেও কিন্তু 10টা ইলেকট্রন থাকবে। অক্সিজেন 2- এর ক্ষেত্রেও 10টা ইলেকট্রন, ঠিক আছে? তো সবারই 10টা ইলেকট্রন আছে, যেটা নিয়নের ক্ষেত্রেও 10টা ইলেকট্রন আছে, অতএব এর অ্যান্সারটা হবে অল অফ দিস, মানে সবারই কিন্তু ইলেকট্রনের নাম্বার কত, 10টা করে আছে, ঠিক আছে? তো 10টা করে ইলেকট্রন। এবার যে 5 দাগে দেখো, হাউ মেনি আনপেয়ার ইলেকট্রনস ইন প্রেজেন্ট ইন নাইট্রোজেন অ্যাটম। নাইট্রোজেন অ্যাটমের কতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে, ঠিক আছে? যে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানেও জেড সমান 7 বলে দিয়েছে, কিন্তু অনেক সময় বলে দিতে পারে যে হাউ মেনি আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য নাইট্রোজেন অ্যাটম বলে এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তখন যদি নাইট্রোজেন না জানো তাহলে কিন্তু পারবে না। তো নাইট্রোজেনের ক্ষেত্রে 7 মানে কি 1s2 2s2 2p3, দেখো এরকম পিতে একটা দুটো, তো অ্যাকর্ডিং টু হোনস রুল একটা ইলেকট্রন হবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো কেউ আবার এরকম করে দেবে না, 3টে ইলেকট্রন আছে তো এরকম একটা দুটা তিনটা, তো নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হয়ে যাবে 1, তো সে সঙ্গে সঙ্গে অপশন এটা করে দেবে, কিন্তু এটা ভুল। 3টা আনপেয়ার ইলেকট্রন থাকে, হোনস রুলটা একটু মাথায় রাখবে। তো অপশন সিটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে, 3টা আনপেয়ার ইলেকট্রন থাকে নাইট্রোজেনে। বুঝে গেল? নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকে, 3টা আনপেয়ার ইলেকট্রন, টোটাল 7টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 আর 2p3, তো 3টা আনপেয়ার ইলেকট্রন থাকে। এবার দেখো একটা ছোট্ট টপিক আছে তোমাদের, একটা সিলেবাসের লাস্টের দিকে দেখবে, নেচার এন্ড শেপ অফ দ্য অরবিটাল। এই যে একটা ছোট্ট টপিক আছে, নেচার এন্ড শেপ অফ দ্য অরবিটাল। তোমরা শুধু মনে রাখো এস অরবিটালের শেপটা কি, স্পেরিক্যাল,
এটা জেনারেলি প্রকাশ করা হয় 1s 2s and 3s, ঠিক আছে। আর নন ডাইরেকশনাল, দেখো কোনো ডাইরেকশন আছে কি? নন ডাইরেকশনাল, এখানে স্ফেরিক্যাল শেপ, কোনো দিকেই কিন্তু কোনো ডাইরেকশন নেই, স্ফেরিক্যাল শেপ। পি অরবিটালটা কি না ডাম্বেল শেপ হয়, এই দেখো ডাম্বেল শেপ, এরকম ডাম্বেলের মতো শেপ, এরকম ডাম্বেল শেপ। এটা হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড, দেখো এটা হচ্ছে পিএক্স, পিএক্স কে এইভাবে প্রকাশ করা হয়, মানে এক্স অ্যাক্সিস বরাবর থাকে এটা, পিওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, আর পিজেড এই দেখো লাস্টেরটা জেড অ্যাক্সিস বরাবর আছে, এই জন্য হচ্ছে এটাকে পিজেড বলা হয়। আর এটা হচ্ছে 2p থেকে শুরু হয়, মানে 1p বলে নেই, ঠিক আছে, 1p নেই। আচ্ছা 1p কেন নেই এটা তোমরা নিজেরাই ভাবো যে 1p কেন নেই। এই p যেমন এস হচ্ছে তোমার 1s 2s 3s বিভিন্ন আছে, কিন্তু p তো 1p হওয়ার দরকার ছিল, কিন্তু 1p হয় না, এটা হচ্ছে 2p 3p এরকম থেকে শুরু হয়, ঠিক আছে। এটা কেন হয় তোমরা নিজেরাই ভাবো, ঠিক আছে। এর হচ্ছে একটা ডাইরেকশন থাকে বিভিন্ন রকম, এই যে দেখো যেমন এক্স অ্যাক্সিস এর দিকে আছে এই জন্য পিএক্স, ওয়াই অ্যাক্সিস এর দিকে আছে পিওয়াই আর পিজেড, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে, মানে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি একটু আলোচনা করেছি এমনি তাড়াতাড়ি করে, ঠিক আছে। যে শেপ অফ দ্য এস অরবিটাল, এস অরবিটালের শেপ কি হয়, এই দেখো স্ফেরিক্যাল, বুঝে গেল, স্ফেরিক্যাল গোলাকার, এরকম গোলাকার হয় না এস অরবিটাল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অ্যাবাউট পি অরবিটাল ইজ কারেক্ট, যে পি অরবিটাল সম্পর্কে কোন মানে স্টেটমেন্টটা কারেক্ট। অল পি অরবিটাল আর স্ফেরিক্যাল, ভুল। দে আর নন ডাইরেকশনাল, এটাও ভুল, তাই কারেক্ট কোনটা? দে হ্যাভ ডাম্বেল শেপ এন্ড ডাইরেকশনাল, এইটা ঠিক। দেখো আগের আগের মানে স্লাইডে পড়েছি যে এরকম ডাম্বেলের মতো শেপ হয় আর তাদের ডাইরেকশন হয় এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, তাই না? তো এটা হচ্ছে ঠিক, অপশন সি হচ্ছে ঠিক, এই অ্যান্সারটা হচ্ছে তোমার কি হবে, ঠিক হবে। তো এটাই বলেছি যে কারেক্ট স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট, কারেক্ট বলেছি। এবার হচ্ছে নাম্বার অফ নোডাল প্লেন ইন দ্য 2p অরবিটাল। 2p অরবিটাল দেখুন নোডাল পয়েন্ট কোনটা, এই যে এরকম একটা মানে এরকম একটা এক পয়েন্টে এরকম জয়েন হয়ে যাচ্ছে না, এই পয়েন্টটাকে বলা হয় নোডাল প্লেন। তো 2p অরবিটালের নোডাল প্লেন কি, একটা একটা থাকে, ঠিক আছে। যে নাম্বার অফ নোডাল প্লেন সংখ্যা কত, একটাই। বুঝে গেল। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম অ্যাট নিউক্লিয়াস কোন অরবিটাল, এই যে 1s অরবিটাল। যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, যে মানে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে কোনটা, এক তো প্রথমে এস অরবিটাল নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি থাকে, আর তার মধ্যে 1s হচ্ছে সব থেকে কাছাকাছি, তারপর হচ্ছে 2s, তারপর 3s, মানে এস এর ক্ষেত্রে বলছি, এস এর ক্ষেত্রে, বুঝে গেল। তো 1s অরবিটাল, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য নিউক্লিয়াস কোনটা, 1s। আচ্ছা হুইচ অরবিটাল ডাজ নট হ্যাভ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোন অরবিটালে অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই, দেখো এস অরবিটালে অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই, আমরা জানি এস অরবিটাল কি না স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপ, স্ফেরিক্যাল শেপ, তো এর ক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, অ্যাঙ্গুলার নোড সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছিলাম হয়তো, অ্যাঙ্গুলার নোড নেই, ঠিক আছে। পির ক্ষেত্রে দেখো অ্যাঙ্গুলার নোড আছে, কিন্তু এস এর ক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, এটা একটা স্ফেরিক্যাল। তো এখানে এস কোথায় আছে, এই যে বি অপশনে আছে 2s, 2s এর ক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, ঠিক আছে। এইটুকু তোমাদের হচ্ছে পিরিয়ডিক টেবিল সরি অ্যাটমিক স্ট্রাকচারে হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি সিলেবাসটা দেখো, তোমরা যদি সিলেবাসটা দেখো এই পয়েন্টগুলোই তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের যে কেমিস্ট্রি পার্টের যে অ্যাটমিক স্ট্রাকচার সেগুলোর মধ্যেই আছে, ঠিক আছে। বোর্ড থিওরি আলোচনা করে দিয়েছি আমরা, সমারফিল্ড মডেলও আলোচনা করেছি, কোয়ান্টাম নাম্বার যে চারটা কোয়ান্টাম নাম্বার তাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেগুলো, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আলোচনা করেছি, এনার্জি অফ দ্য অর্ডার আলোচনা করেছি, ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অ্যাটম, এগুলো তোমাদের বলেছি 1 থেকে 36 অফ দ্য অ্যাটমের সবার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা মুখস্থ করে নাও, নেচার আর শেপ অফ দ্য এস এন্ড পি অরবিটাল সেটাও আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। অতএব তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে এই পয়েন্টগুলোই থাকে জেনারেলি, অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টার 19 এর ক্ষেত্রে এই পয়েন্টগুলোই আছে। এর পরের ক্লাসে হচ্ছে আমি তোমাদের ডিসকাস করব, মানে আমরা ডিসকাস করব নিউক্লিয়ার কেমিস্ট্রি বা রেডিও অ্যাক্টিভিটি যে চ্যাপ্টারটা, তারপরের ক্লাসে আমরা আলোচনা করব
পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, যা যা পয়েন্ট আছে নিউক্লিয়ার কেমিস্ট্রি সমস্ত কিছুই আমরা একটু শর্টে আলোচনা করে নেবো, আর সেই থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আমরা এরকম 5টা 6টা করে এমসিকিউ প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর কেউ যদি মক নিতে চাও তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। পড়াশোনা করো ভালো করে, আর থিওরির সঙ্গে সঙ্গে বলছি বারবার এমসিকিউ প্র্যাকটিস করো, তাতে জিনিসগুলো অনেক বেশি মনে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে।